আমি নিজে আয়নাঘরের রুমটা আটকে 5 মিনিট বা 10 মিনিট থাকার চেষ্টা করছিলাম, ইম্পসিবল। র্যাপ 2-তে প্রত্যেকটা ওয়ালে নাম লেখা, কাউন্টিং ডেজ লেখা, মোহাম্মদ কাউসার, তার ওয়াইফের নাম মিনু। মিনু আপুর নামটা যখন আমি দেয়ালে দেখছি, এটা খুবই ডিফিকাল্ট। মুশফিকুর রহমান জোহান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ। বর্তমানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব পদে আছেন। ফটোগ্রাফার ডিসাইড করে যে হোয়াট উইল বি দ্য ন্যারেটিভ। ফটোগ্রাফার ডিসাইড করে কোন স্টোরিটা বলা উচিত, কোন স্টোরিটা বলা উচিত না। ইভেন এথিক্যাল স্টোরি টেলিং আসলে ওইখান থেকেই আসে। আমি তো মানবাধিকার কর্মী ছিলাম, আমি কেন মনে হয়েছে যে আমি নাগরিক পার্টি করব? এটাই শুনতে যাচ্ছিলাম। কেন আয়নাঘরের ভিকটিম পরিবারগুলোকে নিয়ে কাজ করতে গিয়ে জাতীয় রাজনীতিতে যুক্ত হবার প্রয়োজন বোধ করলেন জোহান? পলিটিক্যাল স্ট্রাকচারটা সেম রাইখা নিউ পলিটিক্স ডেভেলপ করা আমি মনে করি খুব ডিফিকাল্ট। 16 বছরের যে ছেলেটা রাস্তায় দাঁড়াইছে, তার বন্ধু বান্ধব মারা গেছে, তার একটা চাওয়া পাওয়া আছে, তার একটা আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষাকে যদি পলিটিক্যাল পার্টি ধরতে না পারে, ইভেন সেটা যদি এনসিপিও হয়, কোনো পার্টি সালেক্ট করবে না, জাস্ট উড়া যাবে। কিভাবে রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এনসিপি? জলবায়ু বিপর্যয়ের শিকার বাংলাদেশকে পথ দেখাবে সামনের দিনগুলোতে। আমি সাকিব প্রত্যয়। আজকের পিএলপি পডকাস্টে আমাদের আলোচ্য বিষয় নাগরিক অধিকারের রাজনীতি। মুশফিকুর রহমান জোহান, অনেক অনেক ধন্যবাদ পিএলপি পডকাস্টে জয়েন করার জন্য। প্রথমে যদি একটু শুরু করেন, আপনি আপনার নিজের পরিচয়টা দেন, নিজের মুখে। আপনার কোথায় বড় হয়েছেন, আপনি সমাজে কোথায় বিলং করেন, কোথায় পড়াশোনা করছেন, এখন কি করতেছেন, একটু জাস্ট নিজের সম্পর্কে বলেন। আমি মুশফিকুর রহমান জোহান, আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজি অ্যান্ড সোশ্যাল সায়েন্সে পড়াশোনা করছি। আর দীর্ঘদিন ধরে আমি ছবি তুলি, ডকুমেন্টারি ফটোগ্রাফার। আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল যে ডকুমেন্টারি ফটোগ্রাফি করার। মূলত আমার ছোটবেলা থেকেই, আমি যেহেতু পলিটিক্যালি খুব কনসাস ছিলাম, আমি ছোটবেলা থেকেই, আমার বাবা রাজনীতির সাথে যুক্ত ছিল। কিরকম রাজনীতি করতেন? সে বিএনপির সাথে যুক্ত ছিল। আচ্ছা। তা আমি আসলে ছোটবেলা থেকেই বাংলাদেশে কি হচ্ছে কি না হচ্ছে, আমার বাবার সাথে আমার অলওয়েজ একটা ডিবেট চলতো যে দেখো এটা হচ্ছে, এখন এটা নিয়ে আমরা কি করতে পারি, বা ইন্ডিয়ার পলিটিক্সে এটা হচ্ছে, বাংলাদেশের পলিটিক্সে এটা হচ্ছে। তো অলওয়েজ একটা ডিবেট চলতো। আর আমার বাবা যেহেতু রাজনীতির সাথে যুক্ত ছিল, সেহেতু আমরা ডিবেট গুলো খুব এনজয় করতাম। আমরা আড্ডা দিতাম একটা বাসার খাবার টেবিলে। সে আড্ডা থেকে আমার মনে হয়েছে যে আমি রাজনৈতিক ভাবে খুব সচেতন ছিলাম ছোটবেলা থেকে। তো 2013-14 সাল যখন খুবই উত্তাল সময়, যখন বাংলাদেশ আসলে পলিটিক্যাল একটা খুব টাঙ্গুল সিচুয়েশন চলতেছিল, যখন আসলে শিফট হইতেছিল, তখন আমি পলিটিক্সটা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। কারণ যেহেতু তখন আমি স্কুল থেকে কলেজে উঠতেছি, তো ওই সময়টা থেকে আমার নিজের ভিতর অনেক প্রশ্ন জাগে বাংলাদেশের পলিটিক্স নিয়ে, বাংলাদেশের মানবাধিকার নিয়ে, সবকিছু নিয়ে। যেমন আমার বাবার সাথে রাজনীতি করতে এরকমের 2জন লোক তারা গুমের শিকার হয়। তো এই ঘটনাগুলোর মধ্যে থেকে আমার মনে হয় যে আমার আসলে সমাজে অনেক কিছু বলার আছে, কিন্তু আমি আসলে মেথড খুঁজে পাচ্ছি না যে কোন মেথডে আমি আসলে কথাগুলো বলতে পারি, সবচেয়ে এফেক্টিভ হয়। হ্যাঁ, কোনটা ইফেক্টিভ হয়। ইভেন তখন আমি আমি দেখলাম যে আমি আসলে ভালো লিখতে পারি না। তো আমি কি হইতে পারে আসলে, মেথডটা কি, আমার অনেক কিছু এক্সপ্রেস করার আছে। তখন আমি আসলে ফটোগ্রাফি, আমাকে প্রথম আসলে আমি ফটোগ্রাফি এই জিনিসটা উপলব্ধি করি। ইভেন এটা একটা ফিল্মের মাধ্যমে, একটা বয়হুড একটা ফিল্ম দেখছি। ফিল্ম দেখার পর আমার মনে হয়েছে যে মানে ফটোগ্রাফি এমন একটা মিডিয়াম যেখানে আমার অনেক না বলা কথা আমি বলতে পারবো। তখন আমি ফটোগ্রাফি এক্সপ্লোর করি। দেন ফটোগ্রাফি করতে করতে একটা টাইমে, যেহেতু প্রথম দিক থেকেই আমি খুবই সচেতন ছিলাম যে আমি কি বলতে চাই, আমার ফটোগ্রাফিটা এমন ছিল না যে আমি খুব সুন্দর ছবি তুলতে চাই। আমার ফটোগ্রাফিটা এমন ছিল যে আমি মিনিংফুল কিছু অ্যাড করতে চাই। আমি আসলে আমার আশেপাশে যে এত ঘটনা ঘটতেছে, আমি এটার একটা মিনিং চাই, যে এটা আসলে কি হচ্ছে। আমি আসলে এটাকে আমার মেক সেন্স করতেছে না। আমি আসলে যে সেন্স, আমার জন্য এটা সেন্সে আসে যে কি হচ্ছে, আমি যেন এটা ধরতে পারি, সময়টাকে যেন আমি ধরতে পারি। এই জন্য আমি মানে ফটোগ্রাফিটা এক্সপ্লোর করতে 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 দেন এখন তো মানে মানবাধিকার কর্মী ফটোগ্রাফি করতেছি। আপনার সাথে সেদিন কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে আপনার ফটোগ্রাফির মাধ্যমে আপনি ট্রুথটাকে বের করতে যাচ্ছিলেন, সত্যটাকে। আবার আপনি অ্যাজ এ ফটোগ্রাফার এবং আর্ট ফটোগ্রাফির সাথে আপনি পরিচিত, আর্ট ফর্ম হিসাবে
ফটোগ্রাফি বা আলটিমেটলি যে এই জায়গাটা একটা শিল্প সমাজকে যেটা প্রদান করে সেটা সত্যটা কি সবসময় মানে নেকেড সত্য, নাকি এটার একটা পারসেপশনাল সত্য হতে পারে, এটা একটা আইডিয়া হতে পারে, অনুভূতি হতে পারে? মানে আর্ট জিনিসটাকে আমি কিভাবে দেখি, এটা আমার কাছে মনে হয় সব থেকে ফান্ডামেন্টাল। আমার কাছে মনে হইতেছে যে আর্টিস্টের ফান্ডামেন্টাল কাজ হইতেছে টু রিফ্লেক্ট দ্য টাইম। এখন টাইমটাকে আমি কিভাবে রিফ্লেক্ট করব। আর যেহেতু আমি দীর্ঘদিন প্রথম দিকে যখন আমি ফটোগ্রাফি শুরু করি তখন আমার কাছে ফিলিং জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, যে আমি ফিলিংটা কিভাবে জেনারেট করব এবং ফিলিং এর উপর বেস করে আমি আসলে কিভাবে মেক সেন্স করব আমার দুনিয়াটাকে। কিন্তু যেহেতু আমি অনেকদিন মানবাধিকার রিলেটেড কাজ করছি, ইভেন আমি মায়ের ডাকের সাথে যুক্ত, গুম হওয়া পরিবারদের সংগঠন, আমি মায়ের ডাকের কাজ করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে ফটোগ্রাফি বা আর্টের কি হয় যে স্টোরি টেলিং এর ক্ষেত্রে আমি মনে করি স্টোরি টেলিং এটা যে আমরা বলি না যে গল্প বলা, এটা গল্প বলার একটা বাই ডিফল্ট একটা দুইটা টার্মিনোলজি আছে। একটা হইতেছে যে সত্য বলা, আর একটা হইতেছে যে আমি একটা গল্প বলতে চাই, যখন আমি লিখতে যাব তখন আমি দেখবো যে লেখার সময় গল্পের ধরন চেঞ্জ হচ্ছে বা বয়ান চেঞ্জ হচ্ছে বা মানে আকার প্রকারণটা চেঞ্জ হচ্ছে। তার কারণ হইতেছে যে গল্পটা আমি কিভাবে বলতে চাই, ইভেন বলার মধ্য থেকে স্টোরি টেলিং এর মধ্য থেকে ইমাজিনেশন ব্যাপারটা ঘটে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো আর্টে যখন আমি আসলে মেক সেন্স করাতে চাই, বা আমি যখন যেহেতু আমি এত সেন্সিটিভ টপিক নিয়ে কাজ করতেছি গুম নিয়ে, এখন হাসানের রেজিমের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে এটা একটা এস্টাবলিশ ট্রুথ, এটাকে এটা তো সত্য ঘটনা, এটা একটা এস্টাবলিশড করা। কারণ অ্যাজ অ্যান আর্টিস্ট আমার তো ফান্ডামেন্টাল ডিউটি হইতেছে আমি রিফ্লেক্ট করবো টাইমকে, সত্যটা আমি দেখাবো। কিন্তু সত্যটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করব বা মানে ট্রান্সলেশনটা কিভাবে ঘটবে, সেটা কি ইমাজিনেশন হবে বা স্টোরি টেলিং এর ক্ষেত্রে সেটা কি ইনোভেশন ঘটবে, এইটা নিয়ে আমি সবসময় একটা ডিলেমায় ছিলাম। ইভেন এই ডিলেমাটাই আমাকে আসলে অনেক অনেক ভাবাইছে যে স্টোরি টেলিং আসলে এই জিনিসটা কি। যেমন আমি লোকেশন খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি যে কোন জায়গায় গুমের ঘটনাটা ঘটছে। ইভেন আগে যে একটা ভয়ের সংস্কৃতি ছিল যার কারণে যেসব জায়গা থেকে গুম হতো ওইসব জায়গায় গেলে একটা অদ্ভুত ফিলিং হতো। এখন অ্যাজ অ্যান আর্টিস্ট আমার ফান্ডামেন্টাল কাজ হইতেছে আমার কাজের মাধ্যমে এটা মানুষকে অ্যাটলিস্ট ওই সেন্সিবিলিটিটা দেওয়া যে সে ফিল যেন করে যে ইট ওয়াজ হন্টিং বা মানে ট্রমাটাইজ বা হইতেছে ওই ফিলিংটাকে জেনারেট করা। কারণ আমি তো যে ঘটনাটা ঘটছে সেটাকে আমি একটা ট্রান্সলেশন দিতে চাই, ইভেন সেটা মানুষ যেন এটা মানে মোবিলাইজেশন ঘটে, মানুষ যেন এটাকে রিলেট করতে পারে। কিন্তু এটার মানে ফর্মটা কি হবে, এটাই কিন্তু মোস্ট চ্যালেঞ্জিং, যে কোন ফর্মে আমি এটাকে করতে পারি। যেমন গুম হওয়ার পরে স্পেসিফিক কিছু জায়গা আছে যেখানে গুম হওয়া ব্যক্তিদের খুন করার পর ফেলে দেওয়া হয়, এরকম কিছু ইনফরমেশন আসছে ইনকোয়ারি কমিশন অফ ইন্টারেস্ট ডিসঅ্যাপিয়ারেন্সে। আচ্ছা। আমি যখন কাজ করি, যখন আমি ওই জায়গাটা যাই, এটা আমার সাথে একটা রিলেট করে যে নদী তো একটা বহমান। ইভেন ওইখানে যাওয়ার পর আমার কাছে মেমোরি জিনিসটা হাজির হয় যে যেহেতু আমি অনেকদিন কাজ করছি, আমি এই মানুষগুলোকে চিনি না, জানি না, কিন্তু পরিবারগুলোর সাথে থাকতে থাকতে আমার একটা বন্ড তৈরি হয়েছে। আমি এই মানুষগুলোকে সব স্বপ্ন দেখতাম, এরকম আমার হয়েছে। থাকতেন মানে কি একদম ওখানেই থাকতেন বা কিভাবে, মানে মিশতেন কিভাবে একটু যদি ডিটেলে? কাদের সাথে ওই পরিবারগুলোর সাথে। ও আমি আমার কাজের মেথড হয়েছে আমি অনেক দিন ধইরা কাজ করি, আমি আসলে লং ফর্মে কাজ করতে পছন্দ করি। আমার কাছে ফটোগ্রাফিটা আমার কাছে মনে হয় জাস্ট আ টুল, কিন্তু আমার কাছে মনে হয় ইটস মোর অ্যাবাউট দ্য আন্ডারস্ট্যান্ডিং। আর হইতেছে যে আমি তাদের সাথে কিভাবে আমার বন্ডিংটা ক্রিয়েট হয়েছে। কারণ আমার কাছে মনে হয় যে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হইতেছে আমি তাদেরকে কিভাবে পারসিভ করতেছি, আমি অ্যাজ এ পার্টিসিপেন্ট অবজারভার হিসেবে কিভাবে আসলে সাইন্স সিম্বল থেকে শুরু করে আমি একদম ছোট ছোট ডিটেল কিভাবে ফলো করা যায়, এটা আমাকে অ্যানথ্রোপোলজি ট্রেনিংটাই আমাকে হেল্প করছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর একটা জিনিস হইতেছে যে আমি আসলে মায়ের ডাকে কাজ করার আগে আমি আসলে অনেক এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছে। তো যেহেতু আমার বাবা বিএনপির সাথে জড়িত ছিল, তো আমার বাবার যারা কর্মী গুমের শিকার হয়েছে তাদের পরিবারের মানে ওয়ে অফ লিভিংটা দেখা, তারা কিভাবে তাদের যাপিত জীবনটা দেখতেছে। ইভেন নিউজ মিডিয়াতে আমি সবসময় দেখতাম যে নারীরা বাচ্চারা প্রোটেস্টের একদম সামনে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারী রাস্তায় দাঁড়াইয়া প্রোটেস্ট করতেছে যে তার স্বামীকে ফেরত দাও বা আমার
সন্তানকে ফেরত দেওয়া এটা খুবই কঠিন। আমরা যেমন আমি টেকনাফে গেছি, টেকনাফে আমি দেখছি যে টেকনাফের একজন নারী, সে যে তার বাড়ির উঠান থেকে পার হইয়া বাজারে যাইয়া যে বাজার করবে, এটাই খুব কঠিন। পিরোজপুরে বৃষ্টি আপনার ক্ষেত্রে সেম, যে একটা পেট্রিয়ার্কি সোসাইটির কারণে একটা বাউন্ডারি থাকে ওয়ে অফ লিভিং এর, এই বাউন্ডারি থেকে বের হয়ে সে যে বাইরে আসবে, ইভেন বাইরে আসে সে যে প্রোটেস্ট করবে, সে যে রেজিস্ট করবে, এটা খুবই কঠিন জিনিস। কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক ভাবাইছে যে মানে এটা কিভাবে সম্ভব, বা এটা এইটা তারা কিভাবে করতেছে। তো তখন আমার খুবই আগ্রহ জাগে যে আমি এটা নিয়ে কাজ করব। এখন আমি কাজ করার ক্ষেত্রে প্রথম যেটা করি যে আমি আফরোজ ইসলাম আঁখি, মায়ের ডাকা সংগঠন, তার সাথে আমি যোগাযোগ করি। তার সাথে যোগাযোগ করার পরে আমি, আমার প্রথম কাজ থাকে কোনো ছবি তোলা না। আমার প্রথম কাজ থাকে যে তারা কিভাবে মানে অর্গানাইজেশনটা চালায়, বা হইতেছে যে তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে তাদের কিরকম সম্পর্ক, সেটাকে অবজার্ভ করা। কত সালের দিককার কথা এটা? এটা 2021। আমি 2018-তে প্রথম কাজ করতে চাই, আমি 2টা ইন্টারভিউ নেই, কিন্তু 2018-তে আমি ইউনিভার্সিটির একদম শুরুতে, এটা খুবই ছোট ছিলাম। আর তখন আমি আসলে গুম জিনিসটাকে যেভাবে দেখতাম, আর 2021 সালে গুম জিনিসটাকে আমি যেভাবে দেখছি, দুটা টোটালি আলাদা। প্রথম দিকে আমার কাছে ধারণা ছিল যে আমি ইন্টারভিউ নিব, যাব, দেন পরিবারের ট্রমা, যেহেতু সন্তানকে মানে একটা ওয়াইফ জানে না সে বিধবা না সধবা, তো এই খুবই ক্রাইসিস। বাচ্চাদের ভেতর তাদের আইডেন্টিটি ক্রাইসিস, যে তার বাবা কি হয়েছে, কই থাকে কি না থাকে, তার এই যে ক্রাইসিস গুলো নিয়ে আমি আসলে জাস্ট ইমোশনাল একটা স্টাডি করি। মানে ইট ইজ সামথিং লাইক যে এটা ভিকটিমের কে আমি কিভাবে পোট্রে করতেছি। কিন্তু পরবর্তীতে 2021 সালে যখন আমি এই কাজটাই করতে যাই, তখন আমার কাছে মনে হচ্ছে যে তারা তো ভিকটিম না। এটাই আমার ফান্ডামেন্টাল প্রথম কোশ্চেন ছিল, যে তারা তো ওয়ারিয়ার। এখন বডি অফ ভিকটিমকে আমি যেভাবে হাজির করব আমার আর্টের মধ্যে, বা হইতেছে আমার যে আমি যে মানে ডকুমেন্টারি ফটোগ্রাফির মধ্যে, আর আমি বডি অফ ওয়ারিয়রকে যেভাবে হাজির করবো, দুটা তো আলাদা হবে। একদম। আপনি যদি আমার ছবি দেখেন, আপনি দেখবেন যে মেয়েরা রাস্তায় প্রোটেস্ট করতেছে, মার্চ করতেছে, বা পরিবারের সে যখন তার দৈনন্দিন জীবনে সে যখন মানে প্রত্যেক জীবনে সে কিভাবে রেজিস্ট করতেছে, আপনি দেখবেন যে সে ডায়েরি লিখতেছে, পেপার কাটিং করতেছে, সে রাস্তায় মানে বিভিন্ন কোর্ট থেকে কোর্টে যাচ্ছে, সে ডায়েরি লিখতেছে, লেখার ভিতরে যে ল্যাঙ্গুয়েজ, দেন সে চা বানালে 2 কাপ বানাইতেছে, সে দরজা খুলে রাখে যে তার হাজবেন্ড ফেরত আসবে। আবার অনেক জায়গায় বলতেছে যে স্বপ্ন দেখে। গুম পরিবারের কিন্তু একটা কমন একটা জিনিস, আপনি যদি দীর্ঘদিন কাজ করার কারণে এটা আমি আসলে রিয়েলাইজ করছি। মানে গুমের ভুক্তভোগীরা কেন রাস্তায় দাঁড়ায়, টু মেকিং দ্য ডিসিপিয়ার অ্যাপিয়ার। কারণ ডিসিপিয়ার বডিটা তো আসলে সোসাইটিতে নাই। নাই। এখন তারা রাস্তায় দাঁড়াইয়া ছবি নিয়ে হাজির করতেছে যে দেখো, টু মেক দ্য ডিসিপিয়ার অ্যাপিয়ার, ডিসিপিয়ার বডিটাকে সে অ্যাপিয়ার করতেছে। এখন কিছু পরিবারের যে ওয়াইফের বিয়ের বয়স 3 বছর 5 বছর, কিন্তু সে রাস্তায় ফাইটটা 12 বছর ধরে করছে, এটা কিভাবে সম্ভব? এটা কিন্তু আমাকে, আমি খুবই এটা নিয়ে খুবই আমি একটা মানে আমার খুবই কিউরিওসিটি ছিল যে এটা কিভাবে সম্ভব। ইভেন ইটস নট ইভেন এ জোক যে ফ্যাসিবাদী আমলে পুলিশের হয়রানি, র্যাবের হয়রানি, এইদিকে এজেন্সির কনস্ট্যান্ট সার্ভেলেন্সের মধ্যে, ইভেন আশেপাশের আওয়ামী লীগদের যে প্রেশার, ইভেন গুম পরিবারদের সদস্যদের সাথে তাদের আত্মীয় স্বজনরা যোগাযোগ করতো না, ভয় পাইতো একদম। যে যদি আমি যোগাযোগ করি তাহলে আমিও হয়তো বিপদে পড়বো। এইরকমের একটা সিচুয়েশনে সে বিয়ের বয়স 3 বছর, সে কিভাবে, বা 4 বছর বা 5 বছর, সে কিভাবে রাস্তায় দাঁড়া গেছে, এটা তো খুবই ডিফিকাল্ট কোশ্চেন। ইভেন আপনি যদি দেখেন যে ম্যাক্সিমাম মানে আপু যাদের হাজবেন্ড গুম হয়েছে তাদের বয়স অনেক কম। আপনি যদি দেখেন, এটা সার্ভেতে দেখা গেছে 25 থেকে 35, এই বয়সটা সব থেকে বেশি। ইভেন কিছু তো 20 থেকে 35, মানে খুবই কম বয়সী। এদের জীবনে তো বড় একটা অংশ পড়ে আছে, তাও তারা আসলে কিভাবে ফাইটটা করতেছে। জীবনটা মাত্র শুরু হয়েছে। হ্যাঁ, তো আমি দেখলাম যে তারা আসলে স্বপ্ন দেখে। এখন যেমন আমাকে একটা পরিবারের একটা আপু, সে আমাকে বলছে যে সে অনেক দিন 6 বছর সে রাস্তায় প্রতিটা প্রোটেস্টে যাইতো,
ইভেন সে নিউজ পেপার কাটিং ম্যানেজ করতো, সে ডায়েরি লিখতো, সে পেপার কাটিং গুলা রাখতো, সে থানা যাইতো। এইসব অ্যাক্টিভিটি সে তার দৈনন্দিন জীবনে ঘটতো। এখন সে চিন্তা করতেছে যে তো আসতেছে না, খুঁজে পাচ্ছি না, আমি আর যাব না। দেন সে 2টা প্রোটেস্টে যায় নাই। আচ্ছা। সে তারপর স্বপ্ন দেখছে যে সে একদিন দরজা খুলছে, দরজা খুলে দেখছে যে তার হাজবেন্ড শুয়ে আছে। তো সে বলতেছে যে তোমাকে আমি এত খুঁজতেছি আর তুমি এখানে এসে শুয়ে আছো। তো তার হাজবেন্ড আবার তাকে বলতেছে যে তুমি আমাকে তো মন দিয়ে খুঁজতেছো না, মন দিয়ে যদি খুঁজতা তাহলে তো ঠিকই পাইতা। দেন তার ঘুম ভেঙে গেছে। দেন ঘুম ভেঙে যাওয়ার পর সে এখন খুবই ফিউরিয়াস যে সে এখন আবার শুরু করছে খোঁজা যে তার হাজবেন্ড কোথায়। সে আবার থানা থেকে থানা যাচ্ছে, মানবাধিকার যতগুলো প্রোটেস্ট হতেছে প্রোটেস্টে যাচ্ছে। সে নিউজ পেপারে বলতেছে যে আমার হাজবেন্ড কোথায়। এই যে স্বপ্নটা যে দেখলো, এটা আসলে কিভাবে ঘটছে? কারণ নিউ মেমোরি প্রডিউস হয়। এটা আমার মানে আমার গবেষণার একদম ফান্ডামেন্টালি ছিল যে সে যে দৈনন্দিন যে নিউজ পেপারে সে তার যে রিপোর্টটা সে যে করতেছে, সে যে মিডিয়ার সাথে কথা বলতেছে, মিডিয়া যদিও কভারেজ ছিলই না, কিন্তু তাও যে কিছু কিছু মিডিয়া, আল জাজিরা, এপি বা এপিও ছিল না, আল জাজিরা, এপি, তারা যে মানে তারা তাদের সাথে যে সে কথা বলতেছে, ইভেন এই যে তার যে দৈনন্দিন জীবনে যে প্রতিটা ঘটনা, এই ঘটনাগুলোই আসলে নিউ মেমোরি প্রডিউস করে। এবং নিউ মেমোরি প্রডিউস করার কারণে তার হাজবেন্ড হয়তো তার সাথে নাই, কিন্তু সে তো আসলে একটা পজের মধ্যে আছে। যেমন একটা পরিবার আমাকে বলছে যে তার মনে হইতেছে যে 2013 সালে সে আছে, এখন হয়তো 2023, 10 বছর পার হয়ে গেছে কিন্তু সে 2013 সালে আছে। টাইমটা জাস্ট পজ। এখন এই যে রেজিস্ট্যান্স, আমার মানে ফটোগ্রাফির ফান্ডামেন্টাল মানে কোশ্চেন ছিল আমি এই জিনিসটাকে কিভাবে হাজির করি, ইভেন এইটা আর্টে কিভাবে ট্রান্সলেটেড হবে, ভিজুয়াল মিডিয়া। ভিজুয়াল মিডিয়াতে কিভাবে ট্রান্সলেটেড হবে। ইভেন তখনই আমার ট্রুথের সাথে আমার মেইন মানে কনফ্রন্টেশন, যেটা তো একটা ইমাজিনেশন বা এটা তো মেমোরি মেকিং। এই মেমোরি মেকিংটা আর্টে কিভাবে ট্রান্সলেটেড হবে, মানে এইটাই আমার যতদিন আমি কাজ করছি আমি এই জিনিসটাই খোঁজার চেষ্টা করছি। এই মিনিটে আমি খুঁজে বের করার চেষ্টা করছি যে এটাকে আমি কিভাবে ট্রান্সলেট করব। আমার কাছে মনে হয় যে আপনি যদি আমার যদি ছবি দেখেন, আমার ছবিতে আমি সবসময় যেটা ট্রাই করছি যে যে ভুক্তভোগী তার বয়ানটা কিভাবে আসে। কারণ আমার কাছে মনে হচ্ছে ফটোগ্রাফার বাই ডিফল্ট খুব পাওয়ারফুল একটা টুল। কারণ ফটোগ্রাফার ডিসাইড করে যে হোয়াট উইল বি দ্য ন্যারেটিভ। ফটোগ্রাফার ডিসাইড করে কোন স্টোরিটা বলা উচিত, কোন স্টোরিটা বলা উচিত না, কিভাবে আমি হাজির করব। ইভেন এথিক্যাল স্টোরি টেলিং আসলে ওইখান থেকেই আসে। যার কারণে আমার কাছে মনে হয় যে আমাদের এই অ্যানথ্রোপোলজি আমাকে আসলে অনেক হেল্প করছে এই জিনিসগুলোকে। আমার মনে হয় যে অ্যাটলিস্ট একটা মিনিং অ্যাড করছে আমার এই বোঝাপড়ার ক্ষেত্রে, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এই বোঝাপড়া তৈরি হওয়ার জন্যই আমি যখন প্রথমে মায়ের সাথে কাজ করা শুরু করি, আমি কিন্তু প্রথমে ছিলাম জাস্ট এ ফটোগ্রাফার, যে আমি যাব, তাদের ছবি তুলবো, তাদের সাথে কমিউনিকেট করব, তাদের ঘটনাটা জানবো, পার্টিসিপেন্ট অবজারভার হিসেবে লং টাইম কাজ করব। আমার প্রথম থেকে ইচ্ছা, কারণ আমি মনে করি যে এত বড় ঘটনা, এটা আসলে আমি গিয়া বুঝা যাব, এটা রিয়েলি ডিফিকাল্ট। এটা আমার আসলে এটাকে ধারণ করতে ইট টেক্স টাইম। যখন আমি ওইখানে যাই, আমি আসলে তাদের সাথে থাকতে 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 আমি মনে করি যে আমি তাদের ফ্যামিলিটার অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমি তো আগেও বলছি, আমার কাছে মনে হয় যে মায়ের ডাক একটা অল্টারনেটিভ কিংশিপ। আচ্ছা। মায়ের ডাকে আপনি যদি দেখেন যে কারো যদি মানে জ্বর হয়, এটা মায়ের ডাকে 200 পরিবার যান। আমার জ্বর হয়েছে, আমার পরিবারের সদস্যরা আমার খোঁজ খবর নিচ্ছে, আমার ফেসবুক মানে জাস্ট আমার ফেসবুকে মেসেজে ভর্তি যে আমার কি অবস্থা, এখন আমার হেলথের কি অবস্থা। তো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পরিবারের মতো। ইভেন এই পরিবারটা কিন্তু ব্লাড কানেকশন না, কিন্তু শেয়ার্ড মেমোরি, শেয়ার্ড ট্রমা। শেয়ার্ড মেমোরি আর শেয়ার্ড ট্রমা থেকে এই কিংশিপটা তৈরি হয়েছে। এখন এই কিংশিপের পার্ট যখন আমি হয়েছি, সেই পার্টের এটা আসলে এমন না যে আমি খুব প্ল্যান করে এটা হয়েছে, এটা আসলে বাই ডিফল্ট হয়ে গেছে। যখন কি হয়েছে, আমি প্রতিটা মুভমেন্টে যাইতাম, প্রতিটা প্রোটেস্টে যাইতাম, দেন আমি নিজেও
মানে আস্তে আস্তে কমিউনিকেশন করতে করতে যে প্রোটেস্টটা কিভাবে নামানো যায়, পরবর্তী প্রোটেস্টটা আমরা কিভাবে করব, প্রেস রিলিজটা কিভাবে হবে, কোন বয়ানটা যাওয়া উচিত, কিভাবে আসলে কোন দফাগুলো আসা উচিত, এটা একটা মানে এটা একটা বাই নেচার এটা ডেভেলপ করছে। ইটস নট লাইক যে গেলাম হয়ে গেছে এরকম না। আমরা যে নারী ক্ষমতায়ন কথা বলি বা নারী যে তাকে যে এখন তাকে যে আমি এম্পাওয়ার করতে চাই, মায়ের পাশে কি নারীদের সংগঠনগুলো দাঁড়াচ্ছে? অ্যাটলিস্ট হাসিনার আমলে যারা ফেমিনিস্ট ছিল তারা কি করছে, এটা কোয়েশ্চেন থাকে। এটা খুবই ফান্ডামেন্টাল কোশ্চেন। ইভেন নারীর ক্ষমতায়নটাকে কিভাবে দেখি আমরা? নারীর ক্ষমতায়নটাকে দেখি যে ব্র্যাকের একটা মেয়ে অক্সফোর্ডে চান্স পেয়েছে, বা ব্র্যাকের একটা মেয়ে সে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অথবা গ্রামের একটা মেয়ে সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ডেফিনেটলি এটা রেভলিউশনারি ঘটনা। কারণ হইতেছে যে সে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নারীর রেজিস্ট করে ওই পর্যায়ে যাওয়া ইজ নট ইভেন এ জব। এটা একটা অনেক স্ট্রাগলের ব্যাপার। কিন্তু আমাদের সমাজের নারীর ক্ষমতায়ন নিয়ে যারা আলাপ করছে তারা কি বরিশালের বৃষ্টি, সে জীবনে বাড়ির বাইরে বের হয় নাই, কিন্তু সে বাজার করতেছে, তার ছেলেদের সংসার চালাইতেছে, সে যে তার লাইভলিহুডটাকে সেভাবে কিভাবে লিড করতেছে, ইভেন প্রতিকূলতার মধ্যে থেকে, যেমন অনেক আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছড়াতে যে দ্বিতীয় বিয়ে করে পালাই গেছে, সামাজিক প্রতিকূলতা, এইগুলোর মধ্যে থেকে সে যেভাবে রেজিস্ট করছে, পুলিশি হয়রানি, সামাজিক নিরাপত্তা নাই, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, আত্মীয় স্বজন যোগাযোগ করে না, পুরো আইসোলেটেড একটা লাইফ, সে এই লাইফটাকে যেভাবে রেজিস্ট করছে, এইটার থেকে কি বড় রেভলিউশনারি ঘটনা বাংলাদেশে আর ঘটছে কিনা, বা নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এই নারীদেরকে আমরা কিভাবে হাজির করব? আমি এখন একটা রেভলিউশন ঘটছে, আমার রেভলিউশন ঘটার পরে আমি এই নারীদেরকে ন্যাশনের ভিশনে আমি এটাকে কিভাবে হাজির করব? এটা তো আমার ফান্ডামেন্টাল কোশ্চেন থাকা উচিত। অবশ্যই ইভেন একটা বড় জনগোষ্ঠী নারী, তার 51% না বাংলাদেশে। বাংলাদেশের সব থেকে বড় মুভমেন্টের সব থেকে বড় স্টেক হোল্ডার নারীরা। এই নারীদের সাথে আমি বাংলাদেশে যদি আপনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখেন, কাস্টোডিয়াল টর্চার দেখেন, গুম খুন, এইখানে যে ভুক্তভোগী নারী, সব থেকে বড় ভুক্তভোগী তো নারী হয়েছে এখানে। তো এই নারীদের আমি ব্লেন্ড কিভাবে করব, ইভেন তাদের আমি কো এক্সিস্টেন্স কিভাবে আনবো, ইভেন তাদের শেয়ার্ড ট্রমাটা কিভাবে ট্রান্সমিটেড হবে, যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে এটাকে নিয়ে আসলে ন্যাশনাল ইন্টারেস্টে কিভাবে তাদেরকে নিয়ে কাজ করা যায়, এটা আমার কাছে মনে হয় এই কোশ্চেনটা আসলে আমাদের ডিল করা উচিত। এই যে হিজাব নিয়ে আমাদের এত বিতর্কটা হয়, আমরা কিন্তু পশ্চিমা বিশ্বের দেশগুলো দেখেছি, স্পেশালি 9/11-এর পর থেকে, যে মেয়েদের হিজাব পরে কাজে যাওয়া বা নিকাব পরে, এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে, এবং এটা পার্ট অফ ফেমিনিস্ট অ্যাক্টিভিজম দাঁড়িয়ে গেছে অলমোস্ট, যে আমার ড্রেসটা আমি পরতে পারবো, সেটা আমার হিজাব হোক আর সেটা শালীন যে কোনো ড্রেস হোক, হয়তো আমি বিকিনি পরে পাবলিক প্লেসে যাব না, বাট ওই জায়গাটা। তো সেখানটায় বাংলাদেশে আমরা এত ডিফারেন্স কেন দেখতে পারি? মানে বাংলাদেশে কেন একজন মানুষ হিজাব পড়লে তাকে আমরা ইসলামিস্ট মনে করে ট্যাগ দিয়ে ফেলি মনে মনে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সাইন সিম্বলের উপর বেস করে একটা অ্যাজাম্পশনে চলে যায়। এখন সাইন সিম্বল কি, সে আসলে দেখে যে হিজাব, সে আসলে তাকে এইভাবে ইমাজিন করে যে তার আসলে কোনো এজেন্সি নাই, তার আসলে স্বাধীনতা নাই, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন নাই, এবং সেইটার উপর বেস করে সে আসলে তাকে ইমাজিনড একটা ন্যারেটিভে ফালায়। বা সেম গোজ ফর, মানে মানে আপনি যদি দেখেন যে পার্টিকুলার যে নারী, যার যে হয়তো ওয়েস্টার্ন পরে, এখন এই ওয়েস্টার্ন পরাটাকে সে আসলে একটা ওয়ান গ্রুপ অফ পার্টিকুলার মানুষ ভাবে যে ওয়েস্টার্ন পড়ছে তার মানে হইতেছে সে হয়তো মাকে বড় উচিত পড়ছে। বা ভালো মানুষ না, খারাপ মানুষ। ইভেন রিসেন্টলি খুব বাজেভাবে আবার শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। মানে শাহবাগী মানে স্লাট বলা হয় একা। এখন এটা খুবই প্রবলেমেটিক হইতেছে যে সে আসলে কিসের উপর বেস করে এটাকে ডিফাইন করতেছে। সে একটা সাইন্স সিম্বলের উপর বেস করে ডিফাইন করতেছে। ইভেন সে সাইন্স সিম্বলটা একটা কালচারাল একটা কোনোটেশন আছে, যে আমাদের কালচারটাকে এটাকে কিভাবে দেখতেছে। ইভেন আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হইতেছে যে ফেমিনিস্ট অ্যাঙ্গেল থেকে এইগুলোকে আমরা কিভাবে ডিভান করব, এটাই হইতেছে মূল চ্যালেঞ্জ। আপনি যদি দেখেন যে ফেমিনিস্ট মুভমেন্টে কি মানে মেয়েরা শুধু, মেয়েদের এই মুভমেন্টের একটা দাবি তো এইটাও যে ছেলে অনেক কাজ করে, তার কাজের ভাগটা আমিও হব।
এটা কিন্তু ফ্যামিলিস্ট মুভমেন্টের মানে খুবই ফান্ডামেন্টাল একটা কোশ্চেন যে মানে ডিভিশন অফ ওয়ার্ক, এটা বার্ডেন শুধু ছেলেদের উপর না, মেয়ের উপরও আসবে। তার মানে কি, সে তো ছেলের লাইফটাও আসলে মানে মানে ট্রমাটিক যে লাইফ ছেলেদের, যে আমরা যে মানে ফেসবুকে যদি আপনি দেখেন যে 9টা 5টা জব, ইভেন বয়েজ দেন এরকমের খুবই অনেক। বয়েজ ডোন্ট ট্রাই। হ্যাঁ, বয়েজ ডোন্ট ক্রাই, ইভেন এটা একটা পারসেপশন ক্রিয়েট করা হয়। এটাকে তো ফেমিনিস্ট অ্যাঙ্গেল থেকে ডিমান্ড করা হইতেছে কিভাবে যে না মানে ইউ আর নট দ্য ওয়ান যে আসলে পুরো ফ্যামিলির ই করবা, আমিও আইল বি দ্য ওয়ান যে তোমার সাথে আমি আমার ফ্যামিলিটাকে গ্রো করবো, আমার ফ্যামিলিটাকে সার্ভাইভ করবো, আমার ফ্যামিলিটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করবো। তার মানে কি, সেটা ডিভিশন অফ লেবারটা করতেছে। এখন এটা তো ফেমিনিস্ট অ্যাঙ্গেলের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডিবেটটা তো এইটাই হওয়া উচিত যে ফ্যামিনিস্টদের অ্যাঙ্গেল থেকে এটা তো ইটস গুড ফর মেল অ্যাজ ওয়েল। কিন্তু আমাদের এখানে ফেমিনিস্ট অ্যাক্টিভিজমটাকে কিভাবে আসলে হাজির করা হয়, এটা আসলে আমার কাছে মনে হয় খুব ফান্ডামেন্টাল। কারণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এটাকে অ্যাসেস করা হইতেছে না, এটা একটা সায়েন্স সিম্বল, ইভেন এটাকে ক্রিটিক্যালি দেখা হইতেছে না। যেমন একটা নারী যে হিজাব করে, যে হয়তো তার একটা রিলিজিয়াস ওয়ে অফ লিভিং আছে, তার মানে এটা না যে তার আসলে ফ্রিডম অফ এক্সপ্রেশন নাই বা তার কোনো এজেন্সিশিপ নাই। ইভেন যেই কোশ্চেনটা আমি একটু আগেও আপনাকে বললাম যে ঘুমের ক্ষেত্রে যে নারীরা, তা আমার ইমাজিনেশনে আমি তো তাকে মনে করব যে হইতেছে তার কোনো এজেন্সিশিপ নাই। কিন্তু সে যে তার তার প্রাত্যহিক জীবনে সে যে ঘুমের বিরুদ্ধে রেজিস্ট করলো, ইভেন সে যে মাঠে এসে যে প্রোটেস্ট করলো, ইভেন সে যে ভিজিবল হইলো, ইভেন সে যে তার রেভলিউশনারি অ্যাক্টটা করলো, এইটাকে ফ্যামিলিস্ট অ্যাঙ্গেল থেকে কিভাবে অ্যাসেস করা হবে? এটাকে কি আপনি সায়েন্স সিম্বল দিয়ে আটকে রাখতে পারবেন? এখানে তো বৃদ্ধ নারী হিজাব করা ছবি নিয়ে রাস্তায় জাস্ট মিছিল করতেছে, যে সে মার্চ করতেছে, এটাকে আপনি কোন অ্যাঙ্গেলে, এটাকে আপনি এর থেকে বড় ফ্যামিলিজম কি আছে? কিছু নেই। কিন্তু এটাকেই আমরা কিভাবে আসলে ডিফাইন করতেছি? এখন আমি তসলিমা নাসরিনের 2 দিন আগে ফেসবুকের বয়ান যদি দেখেন, তার হিসাবে তো তার এজেন্সিশিপ নেই। কিন্তু আসলে তো ব্যাপারটা ওরকম না। তার মানে হইতেছে যে এখানে যে অ্যাজাম্পশন গুলা, এই অ্যাজাম্পশন গুলাকে ভাঙাটা খুবই গুরুত্বপূর্ণ। এই তসলিমা নাসরিনের কথাটা বললেন এই কারণে এটা একটু আনা প্রয়োজন যে হাসিনার আমলে আমরা যেমন দাড়ি টুপি দেখলেই মোল্লা শিবির জামাত ত্যাগ দিয়ে হত্যাযোগ্য করে তুলছিলাম, ফ্যাসিজম। তো এই সময় যে ফেমিনিজম আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা নাম বলতে চাই না কারো, বাট এই ব্যক্তিবর্গ যারা ছিল সুবিধাভোগী একটা গোষ্ঠী, তারাও কিন্তু ফ্যাসিজমের মাধ্যমেই ফেমিনিজম, মানে নারী মুক্তি বলতে পুরুষকে দামায় রাখা, পুরুষকে গালি দেয়া, এটাই শিখাইছে। ফেমিনিজম তো হচ্ছে হিউম্যানিজম, মানে লিঙ্গের ভিত্তিতে মানুষকে আলাদা করব না, এটাই তো ফেমিনিজম, মানে এটা মানবতাবোধ, তাই না? তো এই আর আমার মানে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের সমাজে যে পুরনো ভ্রান্ত বয়ানগুলো আছে, তাদের যুক্তি যদি আমরা খালি খণ্ডন করতেই থাকি, তাহলে না তাদের বর্ণের মধ্যে আমরা কিছুটা হলেও ঢুকে যাই। মানে অ্যাডমিশন দেওয়া হয় যে আশিক কি করছে সেটার বিরুদ্ধে একজন কেউ কথা বললো, সেটা নিয়ে যে কথা বলছে সেও হাইলাইটেড হয়ে যায়। এটা তো প্রয়োজন নাই, তাই না? বয়ান তৈরি করা, বয়ান ভাঙা, ডিসকোর্সের মধ্যে ডিসকোর্স করতে করতে আসলে বয়ান তৈরি হয়, মানে বয়ানটা খুব ফান্ডামেন্টাল। এখন বয়ান তৈরির কিছু মাধ্যম থাকে, এইখানে হোমোসেক্সুয়াল করা হয়েছে আপনার। এটা এটা কিন্তু হিস্ট্রির সাথে খুবই কানেক্টেড, যে এটাকে বাইনারি করে রাখা, ডিভাইড অ্যান্ড রুল, খুব মানে ক্লাসিক পলিটিক্যাল অ্যাপ্রোচ। আমাদের ইজিএফআই এটা খুব অভ্যস্ত। এখন এইখানে মূলত কি হয় যে কিভাবে আসলে আমরা নারীবাদী, পুরুষবাদী বা এক্সট্রিমিস্ট, এটাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে দেখার সুযোগই, আমরা ক্রিটিক্যাল ডিসকোর্সে ঢোকার আগে এটাকে আসলে একটা বাইনারিতে চলে যায়। আপনি যদি দেখেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে 7টা গ্রে স্পেস আছে, কিন্তু আমরা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে একদম সাদা কালো ধরি। বয়ানের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হইতেছে রাইট অ্যান্ড রং এর থেকে বের হয়ে গিয়ে বয়ানটা কিভাবে কোন প্রেক্ষাপটে ফাংশন করতেছে সেটাকে বোঝা। এটা আমি যেভাবে দেখি। একদম। নারীবাদীরা ওই বয়ানটা কেন তৈরি করছে? কারণ হোমোসেক্সুয়াল তৈরি করছে। সে কিভাবে স্বাধীনতার পক্ষের শক্তি থাকলে স্বাধীনতার বিপক্ষের শক্তি থাকবে। সেম ভাবে নারী বিদ্বেষী, জাস্ট সায়েন্স সিম্বল, মানে টুপি দাড়ি দেখে সে শিবির, সে সেকুলার মানে ইসলামিস্ট, ইসলাম বিদ্বেষের জায়গায় নিয়ে সে যাওয়া হয়েছে। ইসলামিস্ট, এইভাবে ফ্রেম করা হয়। জি। ইভেন এটা সব থেকে প্রবলেমেটিক একটা জায়গা।
ইভেন পুরা এটা ট্যাগ, এই ট্যাগিং এর উপরেই কিন্তু বয়ানগুলা নির্মাণ হয়েছে। ইভেন এখন বর্তমানে কি চেষ্টা করা হইতেছে, বর্তমানে একটা গ্রুপ বলতেছে যে স্বাধীনতার পক্ষে শক্তি কিনা, 24 বড় না 71 বড়। সংসার বড় না নির্বাচন বড়? এটা এই যে বাইনারি পলিটিক্সে গিয়ে সে কি করে, সে আসলে খারিজ করার চেষ্টা করে, ইভেন সে তার বয়ানটাকে এস্টাবলিশ করে। এটা কিন্তু সুপরিকল্পিত। আপনি যদি দেখেন যে এই মুভমেন্টের পরে সব থেকে বড় কোশ্চেন হইতেছে 71 বড় না 24 বড়। এটা তো কোনো ডিবেটই হওয়া উচিত না। 71-এর সিলসিলাই তো 24, 71-এর ডিজায়ার গুলো পূরণ হয়নি, 24-এ সেটার আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নামছে। 24-এও যদি ফেল হয়, মানুষ আবার রাস্তায় নামবে। দ্যাটস দ্য রিয়ালিটি। কারণ হইতেছে যে আমার ফান্ডামেন্টাল বেসটা কি, সেটার উপর ডিপেন্ড করে তো আমার পলিটিক্যাল ভিশনের উপর নির্ধারণ করে আমার রাজনীতিটা হয়। 71-এর যে আমাদের চাওয়া পাওয়া ছিল, সেটাই আমরা 24-এ ফুলফিল করতে চাইছি। একটা গণঅভ্যুত্থানের মধ্যে থেকে এখন একটা একটা সংস্কার হবে, দেন হইতেছে একটা রেভলিউশন হবে, বিপ্লব হবে। কিন্তু এটাকে কেন 71 আর 24 কোশ্চেনটা খুবই ক্যালকুলেটিভলি ফেসবুকে আনা হলো। 24-কে সে 71 থেকে কাউন্টার করে সে আমাকে শিবির, জামাত, স্বাধীনতা বিপক্ষের শক্তি ওই ডাইনামিকে ফালাইতে চাইতেছে, যেটার বিরুদ্ধে 2013-14 কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা ছিল। 2013 সব থেকে বড় পলিটিক্সটা কি, সে একটা বাইনারি করে ফেলছে, যেই আওয়ামী লীগের বাইরে কথা বলবো সেই স্বাধীনতা বিরোধী শক্তি। 71-ও মানে 24-এর পরেও সেই প্রকল্পটাই একটা পলিটিক্যাল পার্টি নিছে। ইভেন এইটাকে নিয়ে সে একটা বাইনারি তৈরি করছে, সে বাইনারি তৈরি করে সে এটাকে কাউন্টার করার চেষ্টা করতেছে। সফল হচ্ছে কি হচ্ছে না সেটা আসলে হিস্ট্রি ডিফাইন করবে। জোহান, এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আহ, এই যে পুরনো বন্দোবস্তের যারা স্টেলওয়ার্ড আছে, যারা এখনো পুরনো বন্দোবস্তের মধ্যেই থাকতে চায়, তাদের স্বার্থে তো তারা এটা করবে। 24-এর যে জুলাই অভ্যুত্থানটা হলো, এখান থেকে কিন্তু এজেন্সি জনগণের কাছে চলে আসছে, ছাত্র জনতার কাছে চলে আসছে। সো আমার মেইন কোশ্চেনটা হলো যে এরপরেও একটা বাচ্চা বলতে পারে যে এটা কেন এরকম, ওটা কেন ওরকম, ওই কোশ্চেনে কি অ্যান্সার করবো না বাচ্চাকে আমরা ফিট করবো, স্পুন ফিট করবো? আমরা কি বলবো যে সাইদিককে চাঁদে দেখা গেছে এটা নিয়ে আলাপ করবো, নাকি আমরা নাসার সাথে চুক্তি করে মহাকাশ এক্সপ্লোর করবো? এটা হচ্ছে আমাদের কথা। সো ওইটা তো জবাবের প্রয়োজন নাই। চারিদিকে চাঁদে দেখা গেছে, এইটা কত বড় ঘটনা এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি কিভাবে মনে করি, আমার ব্যাখ্যাটা, ওই টাইমটাতে প্রচুর মানুষ মারা গেছে। ইভেন আমি যদি ভুল না করে 230 জনের মতো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ মারা গেছে। ফেসবুক ন্যারেটিভে ছিল সাইদিকে চাঁদে দেখা গেছে, অন গ্রুপ অফ পিপল এটাকে হাসাহাসি করতেছে। কিন্তু এই হাসাহাসির মধ্যে থেকে কিন্তু অন গ্রুপ অফ পিপল পার্সিকিউটেড হয়ে গেছে, এইটা নিয়ে কিন্তু কোনো আলাপ হয়নি। তার মানে কি, সোসাইটিতে যে ন্যারেটিভটা এস্টাবলিশ করলো সাইদিকে চাঁদে দেখা গেছে, তো এখন আমি একটা লিবারাল মানুষ বা আমার একটা সার্টেন কাইন্ড অফ ওয়ে অফ লিভিং আছে, আমি এটা জানি যেটা খুবই খুবই বাজে একটা ঘটনা, যে এটা কি বলতেছে, খুবই অদ্ভুত একটা অ্যাবসার্ড যে সাইদিকে চাঁদে দেখা গেছে। কিন্তু এই বয়ানটা তৈরি করেই কিন্তু গ্রুপ অফ পিপলকে পার্সিকিউট করা হয়েছে। একদম। মেক্সিকোতে মাথা মেরে সে মেক্সিকোতে তাকে সে হাজির হয়েছে, এরকম একটা রিউমার ছড়াই গেছে। ইভেন এই রিউমারটা ছড়াই যাওয়ার পরে মেক্সিকোতে একটা মানে একটা বিপ্লব ঘটছে। এটা কেন, কারণ হইতেছে যে সাইদিকে যে চাঁদে দেখা গেছে এটা কিভাবে সম্ভব হয়েছে, কেন সার্টেন গ্রুপ অফ পিপল সাইদিকে চাঁদে দেখে। সাইদি কেন এত পপুলার, কারণ এক সাইদি যখন মানে ওয়াজ মাহফিল করতো, তার ওয়াজ মাহফিলের প্রথাগত ওয়াজ মাহফিলের থেকে আলাদা। তার ওয়াজ মাহফিলে একজন মানুষ সে অ্যাকোমোডেট ফিল করতো। যেমন উত্তরাঞ্চলের অনেক মানুষ নারীদেরকে স্কুলে দিত না, কিন্তু সাইদি বলছে যে তোমরা নারীদেরকে মাদ্রাসায় পাঠাও। তো যেই মেয়েটার স্কুলে যাওয়ার সৌভাগ্য হইতো না, কিন্তু পরিবারের মা বাবা মনে করতো যে সাইদি বলছে মাদ্রাসায় পাঠাতে হবে, তাহলে আমি মাদ্রাসায় পাঠাবো, সে কিন্তু মাদ্রাসায় পাঠাতো। কারণ সাইদি তাকে যে কথাটা বলতো, সে তার এমবডিমেন্ট, সে তার ওয়ে অফ লিভিং এ ওইভাবে লিভ করতো। সেটা নিয়ে অনেক ক্রিটিক আছে, সাইদির বয়ান নিয়ে তো ডেফিনেটলি অনেক ক্রিটিক আছে, ইভেন এটা ক্রিটিক থাকবে। সাইদি কিন্তু অনেক নারীদের জন্য একটা পাওয়ারফুল টুল হিসেবে হাজির হয়েছে, কারণ যে নারীটা স্কুলেই যেতে পারে না, সাইদের মাধ্যমে সে মাদ্রাসায় হাজির হয়েছে। তার মানে কি, তার এমবডিমেন্ট হয়েছে, তার একটা এম্পাওয়ার্ড হয়েছে। এখন একটা পার্টিকুলার গ্রুপ অফ মানুষের তারা কিন্তু ওয়াজ শুনে, আপনি যদি দেখেন যে আমাদের মা বাবারা ফেসবুকে মেসেজ পাঠায় যে ওয়াজের, বা বৃদ্ধ মানুষজন কিন্তু পাঠায় যে দেখো ইসলাম, তুমি যদি এটা না করো আল্লাহ এটা করবে এটা করবে, তখন সে কি মনে করে, সে এটা দেখার পর সে কিন্তু বিলিভ করে।
অনেকজন ওয়াজ মাহফিল শুনে কান্না করে, যে ওয়াজ মাহফিল শুনে তার একটা এম্বডিমেন্ট ফিল হয়। তার মানে কি, তার সাথে তার জীবনের যাপনের সাথে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং সাইদে তার কাছে মানে শুধুমাত্র একটা রিলিজিয়াস স্পিরিচুয়াল একটা মানুষ না, তার প্রাত্যহিক জীবনে তার ইম্পর্টেন্স অনেক। যখন সে শুনে যে সাইদিকে ফাঁসি দেওয়া হচ্ছে, মানুষ বলছে যে সাদিকে দেখা গেছে, সে কিন্তু ওইটাকে, সে কি আসলে দেখছে কি দেখে নাই, এটা তার তার মেমোরির উপর এটা ডিপেন্ড করবে, যে তার মেমোরিটাকে কিভাবে শেপ অ্যান্ড রিশেপ করছেন। ওই যে তখন বলছিলেন মেমোরি, হ্যাঁ, এটাই কিন্তু তার মেমোরিতে ঠিক সে কিভাবে এটা হাজির হয়েছে। তার থেকে বড় কথা হইতেছে, সে যদি চাঁদে নাও দেখে, সে তো মনে করছে যে সাদিকে ফাঁসি দেওয়া হচ্ছে, আমার প্রতিবাদ করা উচিত। কিন্তু পাবলিক স্পেসে ন্যারেটিভটা হচ্ছে সাদিকে চাঁদে দেখা গেছে। এখন আমরা এটাকে ডিবাং করতেছি, আমরা এটাকে পচাই দিছি, আমরা এটাকে ক্রিটিক করতেছি, অদ্ভুত, মিথ্যা বা বাজে ন্যারেটিভ এগুলা। কিন্তু এই ন্যারেটিভটাকে সামনে রেখে অনেক বড় একটা পারসিকিউশন ঘটে গেছে। ওইটা নিয়ে আলাপটা নাই, তা আমার আলাপটা মেইন জায়গাতে নাই, কিন্তু আমি একটা এমন একটা হোমোসেক্সুয়াল তৈরি করলাম, এমন একটা আবরণ তৈরি করলাম, যে আমি ওইটা দিকে আমি এটাকে কাউন্টার করতেছি। এটা রিয়েলি প্রবলেমেটিক, যেটা সাইডে ফাঁসির ক্ষেত্রে হয়েছে। মানে মানুষকে ডিহিউম্যানাইজ করা হয়, গিভ আ ডগ এ ব্যাড নেম এন্ড শুট হিম, একটা কথা আছে না? তো আমরা এই যে নতুন বন্দোবস্তের যারা পাথেয়, যারা নেতা, যারা সামনে ইমামতি করছে, তারা কেন পুরনো বন্দোবস্তের কথাগুলো ডিবাং করতে বেশি সময়টা আমরা কাজে লাগাচ্ছি, নতুনটা না করে, পদ না দেখিয়ে? রিক্লাইমিং দ্য পাস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ আমার ন্যাশনের ভিশনের কারণে। আমাদের বাংলাদেশে কেন আপনি দেখবেন যে মুজিবের বড় বড় মূর্তি ভাঙা হয়েছে? মুজিব তো 71-এ ডেফিনেটলি হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট, মুক্তিযুদ্ধকে লিড করছে। হিস্ট্রি কিভাবে তাকে ডিফাইন করবে? হিস্ট্রির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে টাইম, তাকে কিভাবে ডিফাইন করে। 71-এর শেখ মুজিব, 75-এর শেখ মুজিব এক না, এই জিনিসটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এখন মুজিবকে কেন্দ্র করেই তো আপনার মুজিববাদী সংবিধান থেকে শুরু করে মুজিবকে কাল্ট হিসেবে তৈরি করা, ন্যাশনালিজমে আমরা কিভাবে ওয়ান গ্রুপ অফ পিপলকে পার্সিভিয়েট করলাম, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, এইভাবে ন্যারেটিভটা তৈরি করে। এখন আমি যখন নিউ বাংলাদেশ তৈরি করব, তখন আমার তো এই জিনিসটাকে ডিভাইন করে আমার 71-কে বিআওয়ামীকরণ করতে হবে। 71-কে বিআওয়ামীকরণ করে 71-কে জনসাধারণের কাতারে আনতে হবে। মানে জনসাধারণের কাতারে আনলেই আমি এইখান থেকে নিউ ন্যাশন স্টেটের আমি এটা ভিশনটা পাবো। এই জন্যই কিন্তু আমরা 71 বা 47 এইগুলোকে নিয়ে এত গুরুত্ব দিচ্ছি। তার একমাত্র কারণ হইতেছে যে 71-কে একটা ন্যারেটিভে সে আটকে আছে, এটাকে বের করা। ন্যাশন বিল্ডিং এর ক্ষেত্রে হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট, কারণ ন্যাশনালিজম খুবই ফান্ডামেন্টাল জিনিস। আমি আপনাকে একটা ছোট গল্প বলি। আমি অনেক দিন বগুড়াতে কাজ করছি একটা গবেষণার কাজে। বগুড়াতে অনেক বিহারি পার্সিকুয়েটেড হয়েছে, অনেক বিহারিকে মেরে ফেলা হয়েছে। আবার বিহারিদের গ্রুপ, তারা পাকিস্তানকে সাপোর্ট করছে। আপনি জিনিসটা দেখেন, বিহারিরা কি আসলে পাকিস্তানি? পাকিস্তানি সেন্সে পাকিস্তানি, কারণ যখন পাকিস্তান হয়েছে ভাগ হয় নাই, কিন্তু বিহারিরা তো ইন্ডিয়ান্স। ইন্ডিয়ার আপনার একটা পার্টিকুলার বিহার, বিহার অঞ্চল, এই অঞ্চলটা থেকে তারা বাংলাদেশে আসছেন। এখন তাদের ন্যাশনালিজমের সেন্সিবিলিটিটা কি? তাদের ন্যাশনাল সেন্সিবিলিটি হচ্ছে পাকিস্তান রাষ্ট্রে যখন 47-এ ভাগ করা হয়েছে, তাদেরকে ইন্ডিয়া থেকে বিতাড়িত করা হয়েছে। কেন? ধর্মের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে দুইটা দেশ হইলো। এখন সে যখন 71-এর মতো একটা ক্রাইসিস তার কাছে হাজির হইলো, সে এটাকে কিভাবে অ্যাসেস করতেছে? সে তো তখন একটা আইডেন্টিটি ক্রাইসিসে। এখন যারা অপরাধী, সেটা তো ডেফিনেটলি তারা যারা 71-এ পাকিস্তানের পক্ষ নিয়ে যারা মানুষ খুন করার সাথে ছিল, সেটা তো ডেফিনেটলি খুবই বাজে কাজ। তাদের তো এটা নিয়ে আলাপ হইতে পারে, কিন্তু অনেক বড় একটা জনগোষ্ঠী ছিল, তারা তো আসলে পাকিস্তানি না বাংলাদেশে, এই ন্যাশনালিজমের এই ধারা থেকে বেরোতে পারে না। এখন সান্তাহারে প্রচুর বিহারি মারা গেছে। আমার জাতিবাদী ধারণায়, আমার ন্যাশনালিজমের ফ্রেমওয়ার্কে সান্তাহারের বিহারি মারা যাওয়া ভুক্তভোগীকে আমি কিভাবে হাজির করি? আমার ন্যাশনের যে ট্রমা বা আমার ন্যাশনের যে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, এটাকে আমি কিভাবে অ্যাসেস করতেছি, এটাকে আমি হিস্ট্রিতে কিভাবে এটাকে আমি অ্যানালাইসিস করব, এটা খুবই
আমার কাছে মনে হয় যে এই ক্ষতগুলোকে যদি আমি ডিল না করতে পারি, তাহলে তো আমার আসলে রিকনসিলিয়েশন যদি আমার না হয়, আমি নিউ স্টেটে আমি এটাকে কিভাবে ফাংশন করব? জামাতের কোশ্চেন কেন এখনো রেলিভেন্ট থাকতে হবে? এটা তো 71-এর পরে একটা পর্যায়ে গিয়ে এটাকে তো ডিভাং করা যেত। কারণ জামাত যতদিন আছে, স্বাধীনতার পক্ষে শক্তি বিপক্ষের শক্তি ততদিন আছে। যার কারণে এই যে ন্যাশনালিজমের এই যে ডিভাং করা বা ন্যাশনালিজমের এই যে যে ন্যারেটিভ বা 71-এ যে বিয়মীকরণ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এইটার উপর বেস করে আমার নিউ ন্যাশন এটা বিল্ড হবে। এবং নিউ ন্যাশনে আমি প্রত্যেকটা মানুষের ক্ষতকে আমি করব। আমি এখন আওয়ামী লীগকে কিভাবে ডিল করব? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি মানবাধিকার কর্মী, আমি খুবই ভালোভাবে, আমি কি এখন আওয়ামী লীগের উপর গুম হয় সেটা মেনে নিব? অবশ্যই। আমি কিভাবে তাহলে এটাকে ডিল করব? কিন্তু আওয়ামী লীগ তো একটা বড় মানে অপকর্ম সে করছে। আমার একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে থেকে যাইতে হবে। এখন রিকনসিলিয়েশনের প্রসেসটা কি? তার আসলে ক্ষমতা, সে আসলে প্রথমে তার বলতে হবে যে না, কি করছি আমি, ট্রুথটা এস্টাবলিশ করতে হবে। ট্রুথ এস্টাবলিশ করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি ব্যাপারটা থাকতে হবে, জাস্টিস ব্যাপারটা থাকতে হবে, দেন রিকনসিলিয়েশন। এই ব্যাপারগুলো যদি না ঘটে, আমার এখানে ভবিষ্যতে খুব বড় একটা ক্রাইসিস তৈরি হবে। এবং আমরা মনে করি এই জিনিসগুলোকে ডিল করা খুবই গুরুত্বপূর্ণ। তাই বলে আবার এমনও না যে আওয়ামী লীগের রাজনীতিটাকে আমি অ্যাকোমোডেট করব। আমি তার যে সে যে তারা যে যারা অপরাধী করে নাই তাদেরকে প্রসিকিউশনের বিপক্ষে, আমি তাদেরকে মানবিক মর্যাদা, তাদেরকে নাগরিক অধিকার, ট্রায়ালের অধিকার সবকিছু তাকে দিতে হবে। কিন্তু যারা অপরাধী, তাদের অপরাধের শাস্তি তাদের পেতে হবে। আর আওয়ামী লীগ পার্টি হিসেবে সে ফাংশন করতে পারবে কি পারবে না, সেই আলাপটাও আসলে যেতে হবে। কারণ সে তো 72 থেকে 75 একটা ফ্যাসিজম সে ডিল করছে, একটা বাকশাল, দেন গত 17 বছর। এখন আওয়ামী লীগ পার্টি না থাকলে যে তার রাজনীতি, তার মানুষের রাজনীতি করার অধিকার খর্ব হবে, ব্যাপারটা এরকম না। আমি জানি না, এখানে অনেক একটা কোশ্চেন আসতেছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা। আওয়ামী লীগের নামে রাজনীতি করতে পারবে না, তারা তো অন্য রাজনীতি ডেফিনেটলি করতে পারবে। কারণ যারা অপরাধী করে নাই তাদেরকে তো আমার সমাজে রাখতে হবে, তাদেরকে তো আমার সমাজের অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু সেটা আওয়ামী লীগের নামেই তো না। এই কোশ্চেনটা আমার মনে হয় এখন বর্তমানে ডিল করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আওয়ামী লীগকে আমরা কিভাবে দেখি এটা খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ যেভাবে গুম খুন হত্যা চালাই গেছে এবং তার ভিতরে সে এখনো সে রিমোর্স নাই, তাকে আপনি পলিটিক্যালি কিভাবে সে ডিল করবেন? সে যদি পলিটিক্সে আসে, সে তো এদেরকে সে যারা বিপ্লব ঘটেছে তাদেরকে সে কিভাবে দেখে? দেশদ্রোহী হিসেবে, যদিও তারা নিজে দেশদ্রোহী। দেশদের ফাঁসি হবে, এটাই তো তার পলিটিক্স। এইটাকে আমার মনে হয় ডিল করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সব থেকে বড় কোশ্চেন হওয়া উচিত আওয়ামী লীগ রাজনীতিতে থাকতে পারবে কি পারবে না। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারেও আমাদের মানবাধিকারের দিক থেকে সবসময় নজর রাখা দরকার। তাদের উপর যেন মানবাধিকার লঙ্ঘন না হয়, একদম, মানে তাদের যেন রাইট টু ট্রায়াল থাকে, তারা যেন মব জাস্টিসের শিকার না হয়, তাদেরকে যেন আইনি প্রোটেকশন দেওয়া হয়, লয়ার দেওয়া হয়। এবং তাদের এই ফান্ডামেন্টাল রাইটস গুলা যদি আমি দিতে পারি, ইভেন আমি তার ভিতর থেকে যদি আমি ফেয়ার ট্রায়াল, ফেয়ার জাস্টিসটা বের করে নিয়ে আসতে পারি, তখনই হবে আমার রাষ্ট্র হিসেবে আমার এথিক্যাল একটা পয়েন্ট, যেখান থেকে আমি বলতে পারবো যে না, আমরা একটা আপার ভিশনে আছে বা আপার হ্যান্ডে আছে যে রাষ্ট্র কিভাবে আসলে ফাংশন করবে। একদমই। মানে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ না, মানে ওই একটা কথা ইদানিং বাজারে খুব প্রচলিত যে আওয়ামী জিনিসটা একটা স্বভাব, মানে এটা সকল পার্টির মধ্যেই থাকে। সো এই খাইসলুটটাকে চেঞ্জ করতে হবে। আমাদের সকল পুরনো বন্দোবস্তের পার্টি ৭২ সংবিধানের কারণেই সকলেই আওয়ামী টেন্ডেন্সি বড়ভাবে আছে। বাংলাদেশের সব থেকে বড় ক্রাইসিস পলিটিক্যাল ফাইন্যান্স। ইভেন পলিটিক্যাল ফাইন্যান্সটা কিভাবে ফাংশন করে আপনি যদি দেখেন, যে অনেকে বলে না কিংস পার্টি, আওয়ামী লীগ কিভাবে বড় পার্টি হচ্ছে। শেখ মুজিব ৫৪ ইলেকশনে পার্লামেন্টারি হওয়ার পরে সে ফ্যাসিলেশন পাইছে, সেই ফ্যাসিলেশনের মধ্যে থেকে তার পার্টিকে সে আস্তে আস্তে ডেভেলপ করছে এবং মুসলিম লীগ বা পরে আওয়ামী লীগ ডেভেলপ করছে। সে ন্যাশনাল কোন গ্রুপ অফ পিপলকে সে মানে সে তার ন্যাশন বিল্ডিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুক্তিযুদ্ধের পরে মানে অর্থনৈতিক মুক্তি কি আসলে ঘটছে কিনা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি মনে করি। অর্থনৈতিক মুক্তি না ঘটলে সেই
বড় মুভমেন্টটা কিভাবে আসলে সাকসেসের দিকে যাবে। 24-এর সব থেকে বড় কোশ্চেন হইতেছে চাকরি, তার মানে কি অর্থনৈতিক মুক্তি। আমি অর্থনৈতিক মুক্তি যদি না দিতে পারি তাহলে আমার এই বিপ্লব টিকবে না। আর মানুষের যে ডিজায়ার, সে ডিজায়ার যদি আমি ফুলফিল করতে না পারি, আপনি এই মুভমেন্টের সব থেকে বড় দিক হইতেছে সব থেকে কম বয়সী ছেলেরা, একদম ইয়াং, 16 বছরের ছেলেটা রাস্তায় দাঁড়ায়, রাস্তায় সে মার্চ করতেছে, আশেপাশে তার বন্ধু বান্ধব মারা গেছে, সে আগায় গেছে, তার একটা হাত চলে গেছে বা একটা পা চলে গেছে, বা তার বন্ধু বান্ধব মারা গেছে কিন্তু সে বেঁচে আছে, তার বয়স এখন 16, সে কিন্তু গুলি পার করে গেছে। সে কিন্তু তার মানবিক মর্যাদা, সামাজিক অধিকার, তার যদি সাম্য মানব এই ব্যাপারগুলো যদি ফান্ডামেন্টাল রাইটস গুলো সে যদি না পায়, সে আবার দাঁড়াবে। ইভেন এনসিপি থেকে শুরু করে যত পলিটিক্যাল পার্টি আছে, এটাকে যদি ধারণ করতে না পারে তারা সব আমি মনে করি উড়ে যাবে। বিএনপি সে যে ধারায় হাঁটতেছে, আমি একদম এইভাবেই বলি, তার সব থেকে বড় ক্রাইসিস কি, সে রিফর্মে তার এত দ্বিমত কেন, এটা আমি যেভাবে দেখি, তার একমাত্র কারণ হচ্ছে পলিটিক্যাল ফাইন্যান্স। বিএনপি যারা করে তার একটা বড় একটা কর্মী বাহিনী আছে, তার কর্মী বাহিনীর ওয়ে অফ লিভিংটা কি, তারা তো আসলে ভালনারেবল ছিল, কারণ একটা গ্রুপ আসছে, তারা এখানে চাঁদাবাজি কইরা তারা তাদের লাইভলিহুড চালাইছে। এখন ওই ওই পার্টিটা পালাই গেছে, বিএনপি এসে জায়গাগুলো নিচ্ছে, জায়গাগুলো নেওয়ার পর তারা এটাকে এখন কন্ট্রোল করতেছে, মানে পলিটিক্যাল ফাইন্যান্স। এখন যদি রিফর্ম ঘটলে পলিটিক্যাল ফাইন্যান্স যে পুরা টায়ার একদম ইউনিয়ন থেকে যে পুরা কেন্দ্র পর্যন্ত এটা পুরো ভেঙে যাবে। এটা যদি ভেঙে যায়, তার যে এত বড় একটা জনগোষ্ঠী ভোটার, তার আসলে লাইভলিহুড কি, এই জন্য সে রিফর্মে এত ক্রাইসিস। এনসিপির জন্য তো এটা কোনো ডিল না, কারণ এনসিপি তো সে কি নিয়ে পলিটিক্স করবে, তার পলিটিক্স হবে পলিসি বেসড। সে পলিটিক্সটা করবে যে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট ভালনারেবল এরিয়াতে কি পলিটিক্সটা হওয়া উচিত। তার মানে কি, তার তো পলিটিক্স হবে নিউ ধারার যে পলিসি বেস। আমরা যে নাগরিক কমিটি করা হয়েছে, যে হিউম্যান রাইটস এবং সিটিজেন্স রাইট, সিটিজেন্স রাইট নাগরিক কমিটি করা হয়েছে, বা সিভিল সোসাইটি অনেকগুলো প্ল্যাটফর্ম করা হবে, তারা সিভিল সোসাইটির একদম কোর ব্যাপারগুলো দেখবে যে রাষ্ট্রের কোন কোন জায়গায় আমাদের হাত দেওয়া উচিত। আমরা ওইভাবে স্ট্রাকচারালি পলিটিক্সটা করবো। ইভেন আমরা যেহেতু ইয়াং, আমরা আমাদের পলিটিক্সটাকে একটা আমরা চেষ্টা করবো এটাকে জনমানুষের কাছে সরাই দেওয়ার। এটার জন্য তো আমার তো স্ট্রাকচারটা নাই, আমি তো নিউ পলিটিক্সটা এখন শুরু করতে পারি। আমার তো পলিটিক্যাল ফাইন্যান্স থেকে শুরু করে এটা, আমার যারা পলিটিক্স করবে তারা আমার পলিসি দেখে পলিটিক্সটা করবে। তারা নট লাইক যে 75 পরে জিয়াকে দেখে সে রাজনীতি করতেছে, কিন্তু তার রাজনীতির আসলে ভিশন কে, তার তো একটা সে 31 দফা বলতেছে, যেটা ইলেকশনের 23 সালে করা হয়েছে। 23 সালের ইলেকশনের আগে মাঝখানে বড় একটা বিপ্লব ঘটে গেছে, এখন বিপ্লবী ধারা চলতেছে, সে এখনো 31ই আছে। ইভেন ইন্টারিম গভর্নমেন্ট তার 31-এর অনেক কিছু ফুলফিল করে দিবে, তাহলে তার নিউ পলিটিক্সটা কি? সে হয়তো নিউ পলিটিক্সে হাজির করতেছে, কিন্তু তার সব থেকে বড় ক্রাইসিস, তার যে জনগোষ্ঠী প্রপারলি নিউ জেনারেশনের পলিটিক্সটা ধরতে পারতেছে না। এটা আমার মনে হয়, কেন ধরতে পারতেছে না, সে নিউ পলিসি হাজির করতে পারতেছে না, নিউ ভিশন দেখাতে পারতেছে না। ইভেন তার পলিটিক্যাল ফাইন্যান্স ভেঙে গেলে তার পার্টির এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস পড়বে, এই জন্য সে ওটা ভাঙতেই দিবে না, এই জন্য সে প্রোক্লামেশন দিতে চায় না, এই জন্য সে চুপুকে সরাতে চায় না, স্ট্রাকচারটাকে সে এইভাবে রাখতেছে। ফ্যাসিস্ট স্ট্রাকচারটা, হ্যাঁ, কারণ এটা হইলেই সে সার্ভাইভ করবে, কিন্তু সে কিন্তু রিস্ক নিতেছে না। তার কেউ এই মেথডটা নাই যে তার পলিটিক্যাল পার্টির মানুষকে গ্রুমিং করা একটা নিউ ট্রেন্ডের পলিটিক্স শুরু করা, সেই রিস্কটা নিতে পারতেছে না। কারণ কারণ মানুষ তার জন্য রাস্তায় নামে নাই, মানুষের নিজের কারণে রাস্তায় নামছে। জুলাই আগস্টে এত মানুষ রাস্তায় নামলো, কিন্তু ইলেকশনের আগে 28 অক্টোবর একটা ডাক দিছিল, তখন মানুষ রাস্তায় নেমে কেন গুলিটা খায় না, রাস্তায় নামছিল কিন্তু ছত্রভঙ্গ কেন হয়ে গেল? বা পার্টিকুলার জনমানুষ নামে নাই, অন গ্রুপ, মানে জাস্ট বিএনপি নামছে। সাধারণ মানুষ একদম জুলাইতে যত নামছে এত নামে নাই। তার একমাত্র কারণ হচ্ছে সে দেখছে যে আমি তার জন্য গুলি খেয়ে তো আমার আসলে কোনো লাভ নেই, কারণ আমার তো নিউ ন্যাশন বিল্ডিংও হবে না, আমি তো অর্থনৈতিক মুক্তিও পাবো না, আমি আসলে কি করব। কিন্তু জুলাই আগস্টে কিন্তু সে থেকেই মাঠে নাম, একদম। ইভেন জুলাই আগস্টে কে বেশি মারা গেছে আপনি যদি অ্যাসেস করে দেখেন, লোয়ার ক্লাস, লোয়ার মিডল ক্লাস।
আমি প্রপোর্শনের কথা বলতেছি, সব থেকে বেশি মারা গেছে ক্লাস না বলি, আমরা লোয়ার ইনকাম বলি, ক্লাস সিস্টেমটা চিন্তা করেন খারাপ। ডেফিনেটলি, জি। কিন্তু লোয়ার ইনকাম, তার মানে কি তার একটা অর্থনৈতিক মুক্তির একটা আকাঙ্ক্ষা আছে, তার আসলে সে একটা সামাজিক পরিমণ্ডলে তার একটা লাইভলিহুড, একটা আপার, একটা ভালো পজিশনে যাবে, এই অ্যাসপিরেশন থেকে তো সে রাস্তায় নামছে। এখন এই অ্যাসপিরেশনে মানুষকে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে আসলে ওন করবে, এইটাই হতেছে বর্তমানে সব থেকে বড় চ্যালেঞ্জ। ইভেন যেই চ্যালেঞ্জটা আমি মনে করি প্রফেসর ইউনূস খুব ভালোভাবে ধরতে পারছে, যার কারণে সে কি করতেছে, বিজনেস সামিট করতেছে, সে নিউ স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করতেছে, সে যে অনেক জনগোষ্ঠীকে চাকরি কিভাবে দেয়া যায়, কারণ এইটাই তো মূল ক্রাইসিস। এটাই একমাত্র ক্রাইসিস। এইটাকে কিভাবে আমি মানে আমরা বলি না মানবিক মর্যাদা, যার পেটে খাওয়ার নাই, খিদার চোটে যে মানুষের কাছে হাত পাচ্ছে, তার তো মানবিক মর্যাদা থাকবে না, এটা খুব কমন সেন্স। ইভেন এটা আমরা পলিটিক্সে আমরা এটাকে কিভাবে হাজির হবে। আমার এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে যে আমরা পলিটিক্যাল ফাইন্যান্সের ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এটা আমরা সবাই চাই, কিন্তু এনসিপি একটা নতুন পার্টি যেটা গণভ্যুত্থানের স্পিরিট ধারণ করে গঠন হলো, সেখানটায়ও আমরা কিন্তু এই ট্রান্সপারেন্সিটা দেখতে পাচ্ছি না। কারণ কোয়েশ্চেনগুলো আসছে, আমি জানি কি কারণে, আমি ব্যক্তিগতভাবে হয়তো জানি কি কারণে এটা বলা যাচ্ছে না। মানে বাজারে যেটা বলা আছে যে যারা ডোনার তারা স্মল বিজনেসম্যান বা মিডিয়াম সাইজ এন্টারপ্রেনার যদি হয়ে থাকে, তাহলে অলিগার্ডদের সাথে কম্পিটিশনে যেহেতু পারছে না, যদি নামটা লাইমলাইটে চলে আসে তাহলে তারা পারসিকিউশনের শিকার হবে, এটাই একমাত্র বলা হচ্ছে। কিন্তু সাধারণ জনগণের কাছে এখন যখন ইন্টারকনে একটা ইফতার করা হয় অথবা একটা 150 গাড়ি নিয়ে শোডাউন করা হয়, এবং এই জিনিসটা ওপেনলি দেখা যাচ্ছে যে পুরনো বন্দোবস্তর মধ্যে নতুন পার্টি যারা নতুন বন্দোবস্তের কথা বলে আসে, তারা সেটার মধ্যে ঢুকে গেছে, কারণ তারা কোনোভাবেই ট্রান্সপারেন্সির জায়গাটায় ট্রান্সপারেন্ট নাই। আমরা একটা নতুন ধারার মধ্যে আছে, ইভেন এই পলিটিক্সটা কি হবে সেটা বোঝাটাও খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা একটা ট্রেডিশনাল পলিটিক্স দেখতে 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 আমাদের মাসেল মেমোরিতে পলিটিক্স জিনিসটাকে যেভাবে হাজির হয়, শোডাউন দেয়া, বাইকে অনেক মানুষ যাবে, অনেক গাড়ি যাবে, এটা একটা পুরাতন ধারণা। সার্কাস। নতুন ধরনের পলিটিক্সটা হবে ডিফারেন্ট, এটাই তো আমাদের চাওয়া পাওয়া। পলিটিক্যাল ফাইন্যান্সের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হইতেছে যে ন্যাশনের কিছু বিজনেসম্যান থাকে, তারা পলিটিক্যাল পার্টির পলিটিক্সটা দেখে, পলিটিক্সটা দেখার উপরে তারা ডিসাইড করে যে আমার ন্যাশনের ভিশনের উপরে আমি এখানে ইনভেস্ট করবো কিনা। আপনি যদি দেখেন নেহেরু, সে কিন্তু টাটার সাথে ইনভেস্ট করে কিভাবে ইন্ডিয়ান পলিটিক্সটাকে সে শেপ অ্যান্ড রিশেপ করছে, বা ইন্ডিয়ান ইকোনমিটাকে সে কিভাবে শেপ অ্যান্ড রিশেপ করছে। বর্তমানে মোদির পলিটিক্যাল ফাইন্যান্সের অ্যালাইনমেন্টকে বোঝাই যায় আদানি, আম্বানি। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনালিজমের কারণে ইন্ডিয়াতে কংগ্রেস আসলেই তাদের উপর দমন নিপীড়ন চলবে না, কারণ তারা যে ব্যাপারটা দেখবে যে স্ট্যাবিলিটি, ইভেন তাদের পলিটিক্যাল মানে ইকোনমিটাকে যেন গ্রোথটা নষ্ট না হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আগে যারা দেখা গেছে এনসিপি কে কারা, এনসিপি পলিটিক্সটা ধারণ করার কারণে কারা ফাইন্যান্স করতেছে, তাদের উপর বর্বর নির্যাতন চলবে। যার কারণে নিউ অ্যাম্বিশন যারা দেখে ন্যাশন বিল্ডিং এ, তারা যখন নিউ এন্টারপ্রেনারশিপ বা বিজনেসে যাদের নিউ কিছু করার ইচ্ছা, তাদের ফিউচারটা ইনসিকিউর হয়ে যায়। এটাই হইতেছে বড় ক্রাইসিস। সেকেন্ড ক্রাইসিস হইতেছে যে পলিটিক্যাল যে ফাইন্যান্স, এটার পলিসিটা কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু এমন না যে পলিটিক্যাল ফাইন্যান্স কোন পার্টি কিভাবে আসে এটাকে কোনোদিন রিভিল করে। এটা কিন্তু বিএনপিও করে নাই, আওয়ামী লীগও করে নাই, ইভেন এটা কোনো বন্দোবস্ত তাই। কিন্তু আমাদের চেষ্টাটা থাকবে এই জিনিসটাকে ট্রান্সপারেন্ট কিভাবে করা যায়। আমাদের এই দলের এখন আলাপ চলতেছে যে আমরা এটাকে কিভাবে ফাংশনাল করব। কারণ পলিটিক্যাল ফাইন্যান্স তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি যে পলিটিক্সটা করব, আমার যে আমার তো জনমানব কেন্দ্রিক পলিটিক্সটা হবে, সেখানে ফাইন্যান্স খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ফাইন্যান্সটার মেকানিজমটা কি হবে, সেটা নিয়ে নাগরিক কমিটি ভাবতেছে, এবং খুব শীঘ্রই একটা যথাযথ ভালো একটা পলিসি আমরা হাজির করব এবং এটা পাবলিক হবে। আর যাদের ভিতরে পুরাতন বন্দোবস্ত টেন্ডেন্সি আছে বা পুরাতন ধারার রাজনীতি আছে, এটা পলিটিক্যাল এডুকেশনের মাধ্যমে আসলে এটা চেঞ্জ হবে। এখন জাস্ট বললাম যে তুমি এটা করো, এটা হবে না। রুরাল এরিয়াতে পলিটিক্সটা কি হবে সেটাও বোঝাটা গুরুত্বপূর্ণ। আমাদের হান্নান মাসুদের যদি দেখেন, হান্নান মাসুদ চমৎকার একদম প্রান্তিক মানুষের সাথে সে তার যাপিত জীবনটাকে সে লিড করতেছে।
তার মানে কি একটা যখন সে একটা পলিটিশিয়ান, সে যখন একটা প্রান্তিক পর্যায়ে থাকে, সে কিন্তু তাদের ওয়ে অফ লিভিং, তাদের যাপিত জীবনটা সে দেখে। ইভেন যাপিত জীবনটা দেখার পরে ওইটার উপর বেস করেই কিন্তু আমার পলিসিটা হবে, এবং পলিসি হওয়ার পরে আমার ওই পলিসির উপর বেস করে কিন্তু আমার অ্যাপ্লাইড পলিটিক্সটা হবে। এনসিপি যেটা করার চেষ্টা করতেছে এই জিনিসগুলোকে ফাংশনাল করা, যে আমার পলিসি কি হবে, আমার অ্যাপ্লাইড পলিটিক্স কি হবে। কারণ আমার আমি যদি নিউ মানুষকে অ্যাকোমোডেট না করতে পারি, তাহলে তো আমার নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না। এবং আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জটা ওইটাই, এবং আমরা ওইটাকে ফুলফিল করতে চাই। আমরা কি এই নতুন বাংলাদেশে একটা যদি ক্রাউড ফান্ডিং করি, তাহলে 1 কোটি মানুষ পাবো না যে 100 টাকা করে দিবে, 100 কোটি টাকার একটা ফান্ডে শুরু করা যায় না? এটা হবে, এটা আমাদেরও মাথায় আছে। যেন এইটাই কারণ হইতেছে যে জনগণ যেন অ্যাকোমোডেট ফিল করে, এবং জনগণ যেন মনে করে এটা তার হিস্সা। নাগরিক পার্টি হবে জনমানুষের দল, জনমানুষ নাগরিক পার্টিকে আগায় নিয়ে যাবে। ইভেন যখনই সে 50 টাকা, 10 টাকা, 20 টাকা সে দিবে, সে মনে করবে যে এটার উপর আমার হক আছে। এবং তখনই সে আসলে আমাদের পলিটিক্সটা, বা আমরা যে নিউ ভিশন, নিউ ন্যাশন বিল্ডিং এর যে আমাদের যে ধারণা, সেটাকে সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। এই অ্যাকোমোডেট ফিল করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। ইভেন নাগরিক পার্টি ডেফিনেটলি ওই ধারায় যাবে। না, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে মাঝখানে কিছু কথা উঠেছিল উল্টো পাল্টা অথবা মানে বিতর্কিত আচরণের জন্য এনসিপির, কিন্তু সেগুলো দেখিয়ে দেওয়া মাত্রই সাথে সাথে মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা খুব আশা দেখায় যে বিএনপি বা অন্য পার্টিগুলো কিন্তু বলার পরে বলে যে না, আমরা এরকমই করব। আমাদের পার্টির সব থেকে বেস্ট জিনিসটা কি, আমি যেটা মনে করি, আমাদের পার্টি নট এ কাল্ট বেস অ্যাট দিস মোমেন্ট। ইভেন আমরা এটা চেষ্টা করবো যে আমাদের যেন পার্টি কাল্ট বেস না হয়। কারণ হতেছে যে আমাদের পার্টির একদম উম যারা ঢাকার বাইরে থাকে, গ্রাম থেকে গ্রামে থাকে, যার একটা স্বপ্ন আছে যে সে কেমন বাংলাদেশ দেখতে চায়, সে যেন ফিল করে যে আমিও প্রধানমন্ত্রী হতে পারবো, আমিও ন্যাশনে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। এখন এটা কিভাবে ডিফাইন হবে? ডিফাইন হবে সে নিউ কি পলিটিক্সটা থ্রো করতে পারতেছে, সে কিভাবে আসলে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারতেছে। এইখানে জুলাইয়ের পরে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হইতেছে আমি মনে করি জাতীয় নাগরিক পার্টি। কারণ বাংলাদেশের যে পলিটিক্যাল ধারা, এটা হিস্ট্রির উপর বেস করে আসলে পলিটিক্যাল পার্টিগুলো তৈরি হয়েছে। 71, প্রথমে 54 আওয়ামী লীগ, 71 এটাকে একটা শেপ করছে। 75-এর পরে জিয়া রহমানের একটা আবির্ভূত হওয়ার পরে এখানে একটা নিউ পলিটিক্যাল ফোর্স ইমার্জ করছে। তারপর এরশাদ একটা স্বৈরতন্ত্রের মধ্যে থেকে সে একটা নিউ পলিটিক্যাল ফোর্স ইমার্জ করার চেষ্টা করছে। তার মানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা সময়ের মধ্যে থেকে হাজির হয়েছে, কিন্তু 24 কিন্তু একটা বিপ্লবের মধ্যে থেকে হাজির হয়েছে। যার কারণে সে যদি বিপ্লবী ধারাটা বজায় রাখতে পারে, আমি মনে করি বাংলাদেশের পলিটিক্স আমূল পরিবর্তন ঘটবে। আর আরেকটা সব থেকে বড় ঘটনা, আমি তো মানবাধিকার কর্মী ছিলাম, আমি কেন মনে হয়েছে যে আমি নাগরিক পার্টি করব, এটাই শুনতে যাচ্ছিলাম। বা আমার কাছে মনে হয়েছে যে এটা তো এটা আমি খুবই ডিলেমায় ছিলাম যে মানে আমার কি করা উচিত। কারণ অ্যাক্টিভিজম, আর্ট, পলিটিক্স তিন রকমের। ডেফিনেটলি বাই ডিফল্ট অ্যাক্টিভিজম ইজ পার্ট অফ দ্য পলিটিক্স। কারণ আমি একটা জনগোষ্ঠীর রাইটস নিয়ে আলাপ করতেছি, তাদের মানবিক মর্যাদা, তাদের ওয়ে অফ লিভিং কিভাবে ডেভেলপ করা যায়, তাদের নির্যাতিত তাদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায়, এই ব্যাপারগুলো তো পলিটিক্যাল পার্টিগুলো তো তাদেরও তো এই কাজগুলো থাকে। ডিফারেন্স হইতেছে যে পলিটিক্যাল পার্টির কিছু এজেন্ডা থাকে, ইভেন তার একটা ন্যাশনাল স্তরের ভিউ থাকে, এবং তার একটা ইডিওলজি থাকে। যখন অ্যাক্টিভিজম আমি করছি, তখন আমার যে যাপিত জীবনটাকে আমি যেভাবে অ্যাসেস করছি, পার্টি পলিটিক্স আসার পরে সেটা অন্যরকম একটা হবে। কারণ এখানে পার্টির কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট হয়। কিন্তু আমি মনে করি এই ব্যাপারটা আসলে অতটা কঠিনও না। কারণ আমরা তো আসলে বিপ্লবের মধ্যে থেকে আমরা তো একটা নতুন একটা ধারায় আসছে, মানে এই ধারাটাকে কিভাবে অব্যাহত রাখা যায়। আমরা যখন আসলে মায়ের ডাকের ব্যানারে রাস্তায় দাঁড়াইতাম, আমরা তো 10 জন দাঁড়াইতাম, হ্যাঁ, হয়েছে তাই তো। বা এমনও হয়েছে যে আমরা গুটি কয়েকটা মানুষ, কিন্তু আমাদের তো একটা ভিশন ছিল যে একটা নিউ ন্যাশন তৈরি হবে, যেখানে জাস্টিস থাকবে, যেখানে কোনো একটা মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে না। এখন এই রাষ্ট্রটা বিনির্মাণের জন্য
আমার তো অ্যাপ্লাইড পলিটিক্সে থাকতে হবে। আমি তো শুধুমাত্র, আমি মনে করি ফটোগ্রাফি ইজ নট এনাফ। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যে আর্ট যদি অ্যাক্টিভিজমে ট্রান্সফরমেশন না ঘটে, এটা আসলে আমার কাছে মনে হয় ইটস নট। আর্টের ফান্ডামেন্টাল কাজ হইতেছে টু রিফ্লেক্ট দ্য টাইম অ্যান্ড সময়টাকে কিভাবে সে আসলে অ্যাসেস করতেছে, সময়টাকে সে কিভাবে আসলে ধারণ করতেছে। ইভেন ওইটার উপরে তৈরি করেই কিন্তু একটা জনগোষ্ঠীর সে এক্সপ্রেশনকে ধারণ করে। এখন আমার জনগোষ্ঠীর মানুষকে মোবিলাইজেশনের জন্য আমি কি আর্টটা করবো, এটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। যার কারণে আমি আমি একটা জিনিস মনে করি যে গত 17 বছরে আসলে মানবিক মর্যাদা থেকে শুরু করে মানবাধিকার নিয়ে কি আসলে ভালো কাজ হয়েছে, বা কেন হয় নাই, বা কেন আমাদের আর্টিস্টরা এই জিনিসটাকে কেন আসলে ওন করে নাই, কেন আমাদের আর্টিস্টরা এইসব ব্যাপারগুলোকে নিয়ে কোশ্চেন করেনি। আর্টিস্টের কাজ তো হইতেছে সে অথরিটিকে কোশ্চেন করবে, সে পাওয়ারকে কোশ্চেন করবে, কিন্তু সেই কোশ্চেনে আমরা কেন ব্যর্থ হয়েছি? তার কারণ হইতেছে আমাদের এইখানের আর্টিস্টরা একটা বলয়ের ভিতর ছিল, ইভেন তারা জনমানবের আর্টটা করে না। এটা আমি এটাকে এইভাবে দেখি। না, আমাদের ডেফিনেটলি ইন্টেলেকচুয়াল ভেনেসা লাগবে, এছাড়া তো সম্ভব না। ইভেন আমার পলিটিক্সে আসার একমাত্র কারণ হইতেছে, আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা এই স্ট্রাগলের ভেতর থেকে গেছি, আমরা এটাকে কিভাবে আসলে ধারণ করবে, আমরা আসলে এটাকে মানে অ্যাপ্লাইড পলিটিক্সে কিভাবে আনবো, এটা গুরুত্বপূর্ণ। মায়ের ডাকে আমি যখন ছবি তুলছে, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, এটার থেকে আমি মনে করছি যে মায়ের ডাক রাস্তায় মুভমেন্ট করছে, দ্যাট ওয়াজ মোর ইম্পর্টেন্ট। কিন্তু আমি তো ডকুমেন্টেশনটা করছি, তার মানে কি আমি চেষ্টা করতেছি তাদের বয়ানটাকে পাবলিক স্পেয়ারে আনা, তাদের দুঃখ যাপনের জীবন, তাদের স্ট্রাগলটাকে সামনে আনা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ নট এনাফ। দেন আমি সেকেন্ড টায়ারে আমি কিন্তু এটাকে জাস্ট আমার একটা স্ট্রাগলের হিসেবেই আসছে যে না, তার মানে কি এই মুভমেন্টটাকে চালাই যেতে হবে, কারণ জাস্টিস পোর্শনটাকে আমার ইনশিওর করতে হবে। আমি শুধু মানবাধিকার কইরা ফার্স্ট অ্যাওয়ার্ড পাইলাম, ইটস নট দ্য থিং। ইট হ্যাজ টু বি সামথিং যেটা মিনিংফুল। কারণ আজকে যদি আমার কাজের কারণে বা আমাদের মায়ের ডাকের কাজের কারণে যদি একটা বড় জনগোষ্ঠীর মুক্তি মিলে বা তারা যদি জাস্টিস পায়, ওইটাই সব থেকে বড় অ্যাওয়ার্ড। আমার 200 অ্যাওয়ার্ডেও আসলে ওটা কিছু না। যেদিন 5 তারিখ যখন সরকার পতন হয়েছে, আমি প্রথম কাজটা করছি ডিজেফ এর আয়নাঘরের সামনে গেছিলাম। এই অদ্ভুত একটা জায়গা ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্টে। আচ্ছা, 5 তারিখে এটা আমার সারা জীবন মনে থাকবে যে প্রথমে তো আমরা সকালবেলা মার্চ করছি শাহবাগে, দেন শাহবাগ থেকে গেছি গণভবন করছি। গণভবন থেকে এখন ডিসাইড করছি যে না, আজকে আয়নাঘর থেকে সবাইকে বের করে নিয়ে আসবো। এবং আমার বন্ধু বান্ধব যারা আছে, যেমন আমি মাহফুজ আলমকে ফোন দিছি, তারপর তুহিন খান আরেকজন খুবই অ্যাক্টিভিস্ট, তাদেরকে ফোন দিছি, জাহিদ হাসান, সালেউদ্দিন সিফাত, ওদেরকে ফোন দিছি যে আজকে কোনো থামাইতে পারবে না, গণভবন যেহেতু হয়েছে, আজকে আয়নাঘরে গিয়ে সবাইকে বের করে নিয়ে আসবো। কারণ আমি যখন যাচ্ছি, আমি একদিকে দেখতেছি মানুষ সেলিব্রেট করতেছে, একদিকেই দেখতেছি যে শেখ মুজিবের বড় বিজয় স্মরণীয় সরণিটা খেলা। ভাঙতেছে, হ্যাঁ। মানুষ সেলিব্রেট করতেছে। আমি যাচ্ছি, যাওয়ার পর আমি মায়ের ডাকের অফিসে গেলাম, মায়ের ডাকের তুলেপুর বাসা। ওইখান থেকে আমরা সরাসরি ডিজেফের এখানে গেলাম। প্রথম দিন কাউকে দেয় নাই, পরের দিন 2 জনকে দিছে, তারপরে একজন ফেরত আসছে। মানে ওইখানে আমরা গিয়ে প্রোটেস্ট করছি। যেদিন মাইকেল চাকমা ফেরত আসছে, বা যেদিন শুনতে পারছে যে আরমান আর আজমি, ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান ফেরত আসতেছে, পৃথিবীর কোনো অ্যাওয়ার্ড এই মানসিক শান্তির আসলে কভার করতে পারবে না। যেই মুহূর্তে মানে মাইকেল চাকমার সংবাদটা দেখলাম বা আরমানের সংবাদটা জানলাম, ইট ইজ সামথিং মানে আনবিলিভেবল একটা, এটা অদ্ভুত একটা অনুভূতি। তো পৃথিবীর কোনো আমার জীবনের আমার মনে হয় সব থেকে বড় অ্যাওয়ার্ড আমি ওই দিন পেয়ে গেছি। আমি জানি না আমার কাজ কতটা আসলে রিফ্লেক্ট করছে, কতটা আসলে কাজে লাগছে বা কি, কিন্তু আমাদের যে সংগ্রামটা, সেটাই কিন্তু আসলে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটা শুধু ফটোগ্রাফি ইজ নট আনা। 100% এগ্রি করি। কিন্তু ফটোগ্রাফির একটা ইম্পর্টেন্স আছে। যেমন আমি জানি যে আপনি বাংলাদেশের মধ্যে থেকে প্রথম একজন ব্যক্তি যিনি ইউএন স্মিথ স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা পেলেন।
তো এই গ্রান্টটা এত সম্মানিত ফটোগ্রাফির জগতে, তো সেটা প্রথম বাংলাদেশি হিসেবে আপনি পেলেন, কারণ আপনার কাজটা সারা বিশ্বের কাছে এটা কাজের মাধ্যমে কিন্তু গেছে। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং আরেকটা আমি পয়েন্ট নোট করতেই চাই যে এনসিপির মতো একটা পার্টিতে আমরা তাসিম জারার মতো মানুষ দেখছি, আপনার মতো মানুষ দেখছি যে বিশ্বের কাছে রেকগনাইজ আপনাদের স্ব ক্ষেত্রে, ঠিক আছে, তারা এসে মনে করছেন মেইন স্ট্রিম পলিটিক্সটা করার প্রয়োজন। তো এটাই আমাদেরকে আশা যোগায়। যেহেতু গুম নিয়ে কথা হচ্ছিল, মায়ের ডাক নিয়ে কথা হচ্ছিল, আপনি কিছুদিন আগে প্রথম প্রফেসর ইউনূস যখন আয়নাঘরে গেলেন তখন আপনিও গিয়েছিলেন, তো একটু অভিজ্ঞতাটা শুনতে চাই। এবং ইদানিং যে কথাটা চলছে যে আইসিটি চিফ প্রসিকিউটর বলছেন যে ওই সময় একটা বম্ব থ্রেট ছিল, সো পুরো ব্যাপারটা অভিজ্ঞতাটা যদি অডিয়েন্সের জন্য শেয়ার করেন যে কি রকম ফিলিংটা ছিল প্রথম যখন আয়নাঘরের ভিতরে ঢুকলেন, হাউ ইউ ফেল্ট, এবং অ্যাট দ্য সেম টাইম তখন কি জানতেন যে এরকম বম্ব থ্রেট ছিল, বা মানে কি হোয়াট হ্যাপেন্ড? আমার কাছে মনে হয় আয়নাঘরে যাওয়ার আগে জীবনটা একরকম, আয়নাঘর থেকে আয়নাঘর দেখার পরে জীবনটা অন্যরকম। আমি যেহেতু অনেক দিন গুম হওয়া পরিবারদের সদস্যদের সাথে আছি, আমি নিজে প্রত্যেকটা মানুষ, গুম হওয়া ব্যক্তিদের আমি নিজে স্বপ্নে দেখছি। বা আমরা এরকম হয়তো যে আমি এরকম স্বপ্ন দেখতাম যে সাজেদুল ইসলাম সুমন, কলিয়াপুর বড় ভাই, হঠাৎ করে আমরা বাসার একটা উঠান আছে, আমরা আড্ডা দিতেছি, হঠাৎ করে সাজেদুল ইসলাম সুমন আসলেন। আমরা সবাই খুব আনন্দিত যে সাজেদুল ইসলাম সুমন আসছেন। এরকম ছোট ছোট অনেক ঘটনা আছে যেগুলো আসলে জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমি একদিন একটা মুভমেন্টে হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে, রিধি নাম, রিধি আমার আঙ্গুল ধরে বলতেছে যে মামা, আমার বাবা কবে আসবে? তুমি তো অনেক কাজ করতেছো, তুমি তো তুমি কি জানো? তো আমার যাবতীয় জীবনে তো সারা জীবনটাই, মানে যতদিন আমি ঘুম নিয়ে কাজ করি, আমার ইমাজিনেশনে আয়নাঘরের একটা পিকচার ছিল। এখন যখন আমি আয়নাঘরে গেছি, আমার তো আয়নাঘর নিয়ে অনেক ট্রমাও ছিল। কিভাবে ট্রমা? যেমন হতেছে যে প্রথম যখন আমি 2021 সালে কাজ করা শুরু করি, একটা পর্যায়ে আমার ফোনে প্রচুর বাগ হইতো, মানে ফোনে প্রচুর নয়েজ আসতো, কমিউনিকেট করতে মনে হইতো যে মানে কোন মনিটরিং এ মুখে ছিলেন? দেন হইতেছে মানে কোনো নাম্বার নাই কিন্তু কল আসতো, কিন্তু কেউ আমাকে কোনোদিন ফোন দিয়ে বলে নাই যে এখানে আসো বা এখানে আসো, এরকম বলে নাই। কিন্তু এরকম কল আসলে আমি খুবই ভয় পেতাম। আমি তো ছোট ঘটনা বলি, তো আমি যখন এই ভয়গুলো পাইতাম, এখন প্রথমে যখন আমি কাজ শুরু করছি, আমার মেথড ছিল কেউ জানতো না, 2-3টা মানুষ বাদে, কারণ যে 2-3টা মানুষকে আমি খুবই ট্রাস্ট করি, তাদের সাথে আমি জিনিসটা শেয়ার করছি যে আমি এরকম কাজ করতে চাই, সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্ট। যখন আমার এই ঘটনা শুরু হইলো, তখন আমি একজন স্পেসিফিক একটা মানুষের কাছে গিয়ে বলছে যে আমার তো মনে হচ্ছে যে আমি এটা নিয়ে কাজ করতেছি, আমি এটা কখনো বলিনি, আমার মনে হচ্ছে আমি আন্ডার দ্য সার্ভেলেন্স, এখন হোয়াট টু ডু। তো সেই ব্যক্তিটা আমাকে পরে এক্সপ্লেন করলো যে কিভাবে আমাকে খুন করা হইতে পারে, খুন করা 101টা উপায়। এখন তখন আমি, এমনিতেই আমার বয়স তখন 2024 তো আর মানে 22-23 তো আরো ছোট ছিলাম, 21 সালে আরো ছোট ছিল। তখন এই জিনিসটা আমাকে কিভাবে আসলে করছে, আমাকে যখন 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বোঝানো হইতো যে আমাকে আসলে প্রথমে পা উপরে রাইখা মাথা নিচে দেওয়া হবে, পিটানো হবে, প্রত্যেকটা আঙ্গুল নখ তোলা হবে, দেন ইলেকট্রিক শক দেওয়া হবে, ইলেকট্রিক চেয়ারে ঘুরানো হবে। তো এই ট্রমাগুলা, মানে সার্টেন গ্রুপ অফ পিপল আমাকে এই ট্রমাগুলা দিছে। আবার যেহেতু আমি গুম হওয়া পরিবারদের মানুষদের সাথে কাজ করতেছি, সেহেতু তাদের দৈনন্দিন জীবনে যে ট্রমা, সেটা তো আমাকে খুবই পীড়া দিত। মানে এটা আমাকে খুবই, আমি কাজে ফাংশন করতে পারতাম না। আমি মনে করি যে আমি অনেক সাহসী ব্যাপারটা ওরকম না, কিন্তু আমি কেন জানি মানে আমি কাজ থামাইতে পারতাম না। মানে আমার মনে হতো যে না, আমি অনেক ভয় পেতাম, অনেক। আমার, আমি রিক্সায় যেতাম, আমার সামনে যদি হঠাৎ করে কোনো মাইক্রোবাস থামাইতো, আমি মনে করতাম যে আমাকে নিতেই আসছে, জাম্পি, মানে এখন নিয়ে যাবে। আমাকে নিতেই আসছে। এই এই লেভেলে ট্রমা কাজ করতো। কিন্তু তারপরেও আমার কোনো সময় মনে হয় না যে আমি কাজটা থামাবো। ইভেন আমি কিন্তু এমন হয়েছে যে টানা 1 মাস আমি কোনো ছবি তুলে নেই, কিচ্ছু না। ইভেন আমি ঘুমাইলেও আমি মনে হতো যে আমি আয়নাঘরে আছি, কারণ এগুলো তো মেমোরি, এগুলা বিভিন্ন জায়গা থেকে ট্রমা গুলো শোনার পরে নিজের ভিতরে একটা রিফ্লেকশন ঘটে। তো এই যে ঘটনাগুলা, তার মানে কি আমার নিজের ভেতরে একটা অনুভূতি তৈরি হয়েছে যে আয়না ঘরটা আসলে কে
ইভেন তারপরে যেহেতু আমি এটা নিয়ে অনেকদিন কাজ করছি, আমি কিছু মানুষের অভিজ্ঞতা জানতাম যে তারা আয়নাঘরে আসলে কি ফেস করছে। ইভেন এই অভিজ্ঞতা অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ, যে আয়নাঘরে কিভাবে মানুষকে টর্চার করা হয়। তো যখন আমি প্রথম গেছি, আমি প্রথমে আমার প্রসেস করতে অনেক সময় লাগছে। আমি আয়নাঘরে একটা কাজ করছিলাম, আমি নিজে আয়নাঘরের জাস্ট রুমটা আটকে আমি নিজে 5 মিনিট বা 10 মিনিট থাকার চেষ্টা করছিলাম। ইম্পসিবল। এই প্রফেসর সহ সবাই যে গেলেন ওই সময়? প্রফেসর ইউনূস যখন গেছে তখন আমি যাইনি, আমি তার পরবর্তীতে গেছি। আমি TF1 আর RAB 2 এই দুটাতে গেছি। RAB 2 তে প্রত্যেকটা ওয়ালে নাম লেখা, তো ঘটনা লেখা, আই লাভ কাউন্টিং ডেজ লেখা, এই লেখাগুলো দেখছি। পারভেজ নামে একটা লেখা আমি দেখছি, যার পরিবার আমি লাস্ট 5 বছর ধরে তাদের সাথে আমি যুক্ত। মিনু নামে একটা নাম আমি দেখছি, মিনু আপু। তো কাউসার, মোহাম্মদ কাউসার, তার ওয়াইফের নাম মিনু। মিনু আপুর নামটা যখন আমি দেয়ালে দেখছি, এটা এটা খুব ডিফিকাল্ট ফিলিং আমাকে, মানে প্রসেস করাটা, যে আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে কিভাবে সম্ভব। তো এই নামগুলো যখন আমি দেখছি, পারভেজ, মেনু, আমি প্রত্যেকটা নাম, আমি তো যেহেতু আমি মায়ের ডাকে সব পরিবার চিনি মোটামুটি, আমি প্রত্যেকটা নাম খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি যে আমি আসলে যে পরিবারগুলোর সাথে কানেক্টেড তাদের নামগুলো এখানে আছে কিনা। তা আমার কাছে মনে হয় যে আয়নাঘরে যাওয়ার আগে দুনিয়াটা একরকম, আয়নাঘরে যাওয়ার পরে দুনিয়াটা একরকম। একটা জিনিস হচ্ছে যে আমরা যে অভিজ্ঞতার ভিতর থেকে গেছি, আমরা যেভাবে আসলে জিনিসটাকে দেখি, আমার কাছে মনে হয় যারা আওয়ামী লীগের কোশ্চেনটাকে যারা ডিল করতে চায় না, যে অনেকে বলে যে আওয়ামী লীগ থাকা উচিত না থাকা উচিত, এই ব্যাপারগুলো আমরা যেভাবে দেখছি, আমাদের কাছে আসলে আওয়ামী লীগের রাজনীতিতে আসার কোনো সুযোগ না। 5ই অগস্টের মধ্যেও জনগণ বাতিল করে দিয়েছে। ডেফিনেটলি আওয়ামী লীগের আসার কোনো লজিকই নেই। দে আর নট পার্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট পিপল অফ বাংলাদেশ এনিমোর। আমার বাবা 2020 সালে কোভিডে মারা গেছেন। তো যেটা হয় যে, মানে কি হয়, আমরা আসলে আমাদের ইমাজিনেশন বা আমাদের ওয়ে অফ লিভিং, আমাদের যাপিত জীবন, তো মেমোরি জিনিসটা তো খুবই ফান্ডামেন্টাল। মেমোরি ইজ এভরিথিং আমার কাছে। ফিলিং এন্ড মেমোরি, আমি এই দুইটাকে সব থেকে ফান্ডামেন্টাল মনে করি। তো এখন কি হইতো যে আমি স্বপ্ন দেখতাম যে আমার বাবা, তার সাথে আমি গল্প করতেছি। আমার বাবার সাথে আমার খুবই বন্ধুত্ব সম্পর্ক ছিল, খুবই বন্ধুত্ব। আমি বাবার সাথে আমি সবকিছু শেয়ার করতাম। স্বপ্নে দেখতাম যে বাবা পাশের রুমে শুয়ে আছে, এরকম ফিলিং জেনারেট করতে, যে বাবা পাশের রুমে শুয়ে আছে, তো বাবা ডাক দিতেছে, বাবা। তো ইমাজিনেশনে বা এটা আসলে যেটা হয়, কিন্তু আমি তো জানতাম যে বাবা আসবেন না। আসবেন, বা আমি যে দাদা। তো রুমের ক্ষেত্রে আসলে পরিবারগুলো ক্ষেত্রে মানে ওই একটা পদ্ধতি, ক্লোজারটা আসে না। যতই আপনি তাকে বলেন যে এইভাবে তাকে মারা হয়েছে, এইভাবে তাকে হয়েছে, পরিবারের ভিতর ডিলেমা থাকে যে কোনো একদিন নাক করে আসবে। মিনু পারভেজ এদের পাওয়া যায়নি তো না? কাউকে পাওয়া যায়, কয়েকজনকে, 3 জনকে পাওয়া গেছে 5-6 আগস্টের পর। যখন দরজা নক করে, তখনও মনে করে এমন হয় আস, এই যে ফিলিংস, এটা তো আসলে ধরেন, এটা তো খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার, যেটা কি আসলে পরিবারের সদস্যরা আসলে এটাকে কিভাবে ডিল করবে। মানে একটা মানুষ মারা গেলে তো জীবনটা ওখান থেকে মুভ অন করে, কিন্তু যখন এটা হয়, আপনি বলছেন পজ হয়ে যায় মানুষগুলোর জীবন। সো একটা মানুষকে খালি গুম করা হচ্ছে না, পুরো পরিবার, তার সকল যারা ইমোশনালি কানেক্টেড তার সবাইকে গুম করে ফেলা হচ্ছে, তার জীবনটা পজ করে ফেলা হচ্ছে। আর একটা জিনিস হইতেছে যে এটা তো মানে খুবই ডিফিকাল্ট তাদের জন্য, যে মানে অলওয়েজ একটা ডিলেমা, ইভেন অলওয়েজ একটা ট্রমা। আমাদের বাংলাদেশে হাসিনা রেজিমে যে বড় ঘটনাটা ঘটছে, সেটা হইতেছে সবাই ট্রমাটাইজ। এই ট্রমাটাকে আমরা আসলে কিভাবে ডিল করব, যে গুম হওয়া পরিবারগুলোর মানুষগুলো আসলে সমাজ থেকে আলাদা হয়ে গেল, কিভাবে আলাদা হলো, কারণ তাদেরকে আদারাইজ করা হয়েছে, তাদের আত্মীয় স্বজন মিশতো না। তাদেরকে আপনি সমাজে কিভাবে অন্তর্ভুক্ত করবেন, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই জুলাই মুভমেন্টে বা কাস্টোডিয়াল টর্চারে যাদের যত ভুক্তভোগী আছে, 10 বছরে আপনি যদি হিসাব করেন 10,000-এর উপরে সংখ্যাটা, 17 বছরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, কাস্টোডিয়াল টর্চার, জুলাই, গুম, সব মিলে এত বড় একটা জনগোষ্ঠীর
ক্ষতটা কিভাবে আসলে নিরাময় হবে, মানে ক্ষত নিরাময় নিয়ে আমাদের আসলে পরিকল্পনা কি, ন্যাশনের আসলে ভিউটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। রিকনসিলিয়েশন ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষতটাকে কিভাবে নিরাময় করা যায় সেটা নিয়ে আসলে আমি মনে করি সবার ভাবা উচিত। আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি। এখন জাস্ট যেটা জানতে চাই যে এনসিপির একজন কর্মী হিসাবে, একজন নেতা হিসাবে আপনি আপনাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কি দেখতে পাচ্ছেন? এবং এই যে বললেন যে গুমের শিকার হতে মানুষকে বাঁচাতে হবে, মানবাধিকার রাখতে হবে, বেসিক নাগরিক অধিকার রাখতে হবে, তো এটা নিশ্চিত করার জন্য আমরা আসলে কি করতে পারি? এখন যদি একটা ইলেকশন তড়িঘড়ি করে দিয়ে দেওয়া হয়, যেটা বিভিন্ন পার্টি তাদের পলিটিক্যাল এজেন্সি রাখার জন্যই হোক আর যেটাই হোক, যে কারণেই হোক, তারা এটা প্রিচ করছে, আমরা জনগণ তো বুঝতে পারছি যে এটা এই কারণে করছে, কিন্তু এটা হয়ে গেলে তো নাথিং উইল চেঞ্জ। আবার আমার এর সাথে প্রথমের পরে যেভাবে পলিটিক্যাল পার্টিগুলা তাদের অ্যাগ্রিড আপন প্রিন্সিপালের থেকে সরে আসছিল, সেই জায়গায় আবার চলে যাব। এখনই আমরা অলরেডি দেখছি জুলাইকে বা 24কে 71-এর মুখোমুখি করে দেওয়া হয়েছে এবং প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কেউ কেউ বলছে যে 5 বছর পরে তো এটার কোনো ভ্যালু থাকবে না, আসলে কি চেঞ্জ হচ্ছে ওটাই দেখি, আমরা 31 দফা ধরে আগায় যাই, বা এরকম যে নানান কথাবার্তা আসছে, খুব ভালো কথা। কিন্তু কিভাবে আমরা আসলে মানুষের নিরাপত্তাটা নিশ্চিত করতে পারি যে এখন ইলেকশন হোক বা না হোক, বা ইলেকশন হওয়ার আগে কিভাবে আমরা এটাকে মেন করতে পারি? সবচেয়ে মেইন কোশ্চেন হচ্ছে এনসিপি কি তাদের মোরাল অথরিটিটা হারাই ফেলছে একটা পার্টি হওয়ার মাধ্যমে, পূর্ণ বন্দোবস্তে ইলেকশনমুখী হওয়ার কারণে? না, এনসিপি তো শুধুমাত্র একটা ইলেকশনকে কেন্দ্র করে তার পলিটিক্সটা করবে না। এনসিপি সে একটা বড় একটা ঘটনার মধ্যে থেকে সে একটা আবির্ভূত হয়েছে। এখন এই বড় ঘটনার কিছু চাওয়া পাওয়া মানুষের আছে। ইলেকশনটা তো একটা চাওয়া পাওয়া মানুষের, ঠিক আছে, আমি বুঝলাম যে ইলেকশন ডেফিনেটলি চাওয়া পাওয়া। আমরা তো ইলেকশনের বিমুখী না, আমরাও তো চাই ইলেকশন হোক, কিন্তু আমরা চাই যে একটা রিফর্ম হোক। বাংলাদেশে যদি রিফর্ম না হয়, বিএনপি সব থেকে বড় ভুক্তভোগী হবে। কারণ বিএনপিকে পলিটিক্সের জনগোষ্ঠী, বড় একটা জনগোষ্ঠী বিএনপিকে নাকচ করবে। কারণ 16 বছরের যে ছেলেটা রাস্তায় দাঁড়াইছে, তার বন্ধু বান্ধব মারা গেছে, সে আগায় গেছে, তার একটা চাওয়া পাওয়া আছে, তার একটা আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষাকে যদি পলিটিক্যাল পার্টি ধরতে না পারে, ইভেন সেটা যদি এনসিপিও হয়, এটা কোনোভাবে কোনো পার্টি সার্ভাইভ করবে না, জাস্ট উড়া যাবে। কারণ এই পাওয়ারটা অ্যাবসলুট পাওয়ার। ইভেন অনেক বড় একটা জনগোষ্ঠী তারা পলিটিক্যাল আনকনসিয়াসনেসের ভিতরে ছিল, এখন কিন্তু একটা কনসিয়াসনেস আসছে তাদের। একটা আপনি যদি ফেসবুকে দেখেন, একটা ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়েছে, বোঝাপড়া শুরু হয়েছে, তারা বিভিন্ন জিনিস নিয়ে ইন্টারভেন করতেছে, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করতেছে। তার মানে কি, বড় একটা পলিটিক্যাল গ্রুপ গ্রোনিং হয়েছে। এনসিপির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হইতেছে কি, এই ব্যাপারটাকে সে কিভাবে ধারণ করে। তার পলিটিক্সটা তো জাস্ট একটা ইলেকশন হবে এটার উপরে বেস করবে না, তার পলিটিক্সটা তো আসলে লং লাস্টিং। কারণ কি, তার এই জনগোষ্ঠীর প্রত্যেকটা মানুষকে ধারণ করে তার নিউ পলিটিক্স বিল্ড করে তারপর তার আগাইতে হবে। বিএনপি সে ইলেকশন চায়, ঠিক আছে, আমরাও ইলেকশন চাই, কিন্তু বেসিক একদম ফান্ডামেন্টাল যে সংস্কার, এই সংস্কারগুলো ঘটতে হবে। এই সংস্কারগুলো যদি না ঘটে, তাইলে আসলে জনগণের মুক্তি হবে না। আর জনগণের মুক্তি না হলে এত বড় একটা বড় ঘটনা, এই বড় ঘটনা 90-এর মতো একটা, মানে জাস্ট একটা গণঅভ্যুত্থানে পরিণত হবে, যেটার ফলশ্রুতি আসলে অত মধুর না। এই জন্য এনসিপি খুব ফান্ডামেন্টালি মনে করে যে নির্বাচন, প্রফেসর ইউনূস তো একটা টাইমলাইন দিচ্ছে, প্রফেসর ইউনূসের টাইমলাইন অনুযায়ী হবে, কিন্তু তার আগে যতগুলো গুরুত্বপূর্ণ রিফর্ম, সেই রিফর্মগুলো হতে হবে। ইভেন সেই রিফর্মে যদি বিএনপি বাধা দেয়, আমি মনে করি জনগণ জিনিসটাকে পজিটিভলি নেবে না। কারণ জনগণ তার যে চাওয়া পাওয়া, সে চাওয়া পাওয়া সে রাস্তার প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা গ্রাফিটিতে, ইভেন সে যখন রাস্তায় নামছে তখনও তার বয়ানে সেই জিনিসটা হাজির করছে যে সে কি চায়। তার যে মানবিক মর্যাদা, তার যে ন্যায় বিচার, তার যে নাগরিক অধিকার, এই জিনিসটা যদি পলিটিক্যাল পার্টি গুলা ফুলফিল করতে না পারে, তাইলে ভবিষ্যৎ খুব খারাপ। আমি মনে করি বিএনপির উচিত, তার একটা বড় পলিটিক্যাল পার্টি, তার একটা বড় পলিটিক্যাল স্ট্রাকচার আছে, তার আসলে যতটা ক্রিটিক্যালি পলিটিক্সটাকে এঙ্গেজ করা যায় এই জিনিসটাকে বোঝা উচিত। তার রিফর্মে আসলে বাধা দিলে ইন ফিউচার সেই যে আওয়ামী লীগ যে জিনিসটা ফেস করছে, সেও সেই জিনিসটা ফেস করবে। তার একমাত্র কারণ হইতেছে, আপনি যদি দেখেন পাওয়ার স্ট্রাকচার, এখন বর্তমানে বিএনপি যা শুরু করছে,
তার পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্যাল ফাইন্যান্স, তার কর্মীকে সার্ভাইভালের জন্য। টু সাম এক্সটেন্ট এনসিপিও, এনসিপি টু সাম এক্সটেন্ট। এনসিপি যে জিনিসটা হইতেছে যে আপনি যদি এনসিপির যে কিছু কমপ্লেন আসতেছে, তার একমাত্র কারণ হচ্ছে এনসিপির পলিটিক্সটাকে এখনো তো সে পলিটিক্যাল ফাইন্যান্স থেকে শুরু করে সে স্ট্রাকচারটাকে ভাঙতে পারে নাই, সে এস্টাবলিশমেন্টটাকে ভাঙতে পারে নাই। এনসিপির পলিটিক্সটা তো শুরু হবে এস্টাবলিশমেন্টটা ভাঙার পরে দেন। কারণ হইতেছে যে পলিটিক্যাল স্ট্রাকচারটা সেম রাইখা নিউ পলিটিক্স ডেভেলপ করা আমি মনে করি খুব ডিফিকাল্ট। কারণ এই পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে থেকেই আপনি রুরাল এরিয়ার চাঁদাবাজি থেকে শুরু করে যে ধারায় চলে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি ওই ধারায় চলবে। এটার থেকে ডিফারেন্ট মডেলে যাইতে হলে পলিটিক্যাল স্ট্রাকচারটা ভাঙতে হবে। এনসিপি তার নিজের এক্সিস্টেন্সিয়ালের জন্য সেই পলিসির এই পলিটিক্যাল ফাইন্যান্সের এই যে চাঁদাবাজি সিস্টেম সেইটাকে ভাঙতে চায়। এটা কোনোদিন সে অ্যালাউ করবে না। তার একমাত্র কারণ হচ্ছে তার পলিটিক্যাল বেসটা তো করতে হবে ন্যারেটিভের উপরে, তার ভিশনের উপরে। সে চাঁদাবাজির ওইটা কইরা তাতে সাস্টেন করতে পারবে না। যে সবচেয়ে বেশি গুডউইলটা লাগবে এবং গুড ফেইথে মানুষকে বোঝাতে আর হবে। একটা জিনিস হইতেছে যে সমন্বয়ক নামে প্রচুর পরিমাণে চাঁদাবাজি হইতেছে, যেটা অনেকেই দাবি করতেছে। কিন্তু এই মুভমেন্টের স্ট্র্যাটেজি কি ছিল? স্ট্র্যাটেজি একটা সময় ছিল যে নিজের এলাকা থেকে নিজেরা সমন্বয়ক পরিচয় এসে হাজির হয়ে তারা আসলে মুভমেন্টে অংশগ্রহণ করছে। কিন্তু আমরা কিন্তু এনসিপির পক্ষ থেকে বলছি যে এখন সমন্বয়ক বলতে কিছু নাই। যদি কোনো সমন্বয়ক পরিচয় কোনো অপকর্ম করে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে এবং তার বিচারের ক্ষেত্রে এনসিপি আগায় আসবে। কারণ হইতেছে যে এনসিপি মনে করে এটা কোনো ভালো মেথড না, এবং এটা কোনোভাবেই ভোটে দেওয়া যাবে না। বিএনপিও তো তাই করছে না, বিএনপি বহিষ্কার করছে, 3000-এর মতো বহিষ্কার করেছে। কিন্তু বিএনপি বহিষ্কার করলেও সেটার লিটমাস পেপারটা কি, বা তার পলিটিক্যাল পার্টির যে হোল্ড, যে লিডারশিপ, তার লিডারশিপ কেন মানতেছে না, সেটা অ্যাকাউন্টেবল সে করতে পারতেছে না। এটাই তো তার ব্যর্থতা। আমাদের পলিটিক্যাল পার্টির তো মাত্র 1 মাস শুরু হয়েছে। ইভেন আমাদের কিন্তু বিভিন্ন রুরাল এরিয়াতে এখন পর্যন্ত আমরা কমিটিও দেই নাই। সমন্বয় পরিচয় যারা দিচ্ছে তারা কিন্তু এনসিপির নাম ভাঙাইতেছে, তারা এনসিপির কিন্তু কর্মী না। এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এনসিপির তো এখনো তৈরি হয়নি। আর সমন্বয় তো নিজের থেকে আবির্ভূত হয়েছে যে আমি নিজে সমন্বয়, কারণ একটা লিডারশিপ যখন মুভমেন্টে চলছে ওটাই স্পিড ছিল। এটাই স্পিড ছিল। নিজেরা সমন্বয় তৈরি করে দেন মুভমেন্টটা চালাচ্ছে, যার কারণে এটা পরবর্তীতে এটা প্রবলেম হবে না। কারণ এনসিপি তারা মনে করে যে তারা খুবই রাইট ট্র্যাকে আগাইতেছে। তাহলে আপনি কি বলবেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এনসিপির হলো তাদের নিজস্ব ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সিটা এবং মানে একটা পুরো পলিসিটা রেডি করা যে কিভাবে হবে? পলিটিক্যাল ফাইন্যান্স অ্যান্ড নিউ ভিশন, সেটাকে মানুষের কাছে, জনমানুষের কাছে নিয়ে যাওয়া। আমাদের ন্যাশনালিস্টিক নিয়ে আমাদের ভাবনাটা কি, আমাদের চাওয়া পাওয়াটা কি, সেইটার সাথে মানুষের অন্তর্ভুক্ত করা। একটা গ্রামের একটা মানুষের তত অ্যাকোমোডেট ফিল করতে হবে যে না, আমি এনসিপি করলে আমার এই অর্থনৈতিক মুক্তি বা আমার এই মানবিক অধিকারটা নিশ্চিত হবে, তাইলে তো সে করবে। নইলে সে এনসিপি কেন করবে? মানে জনসংশ্লিষ্ট থাকতে হবে যাতে জনগণের প্রতিনিধি হওয়া যায়, উপর থেকে চাপায় দেয়া না হয়। না। একদম। আরেকটা শেষ প্রশ্ন আমার, আসলে একটা জিনিস আমি বিভিন্ন জায়গা থেকে শুনছি যে বিএনপি তো আমরা জানি, ইভেন টু সাম এক্সটেন্ট জামাতে ইসলাম, পুরনো পার্টি যেগুলো আছে, তারা নানানভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের পুনর্বাসন করেছে। কিন্তু সেম জিনিসটা গ্রাসরুট লেভেলে শোনা যাচ্ছে এনসিপির ক্ষেত্রে যে এর মধ্যে ওই মাসেল পাওয়ারের জন্য হোক, অলরেডি সাংগঠনিক ক্যাপাবিলিটি থাকার কারণে হোক, এনসিপিও এরকম হয়তো সরাসরি দুর্নীতির সাথে যুক্ত ছিল না, এরকম আওয়ামী লীগের নেতাকর্মীদের নিচ্ছে, কোনো সমস্যা নেই, এটা নেওয়া ভালো। কিন্তু এই সামনে যদি একটা পুরনো বন্দোবস্তের যে কনফ্রন্টেশন হয়, যে শোডাউন এবং তারপর মারামারি, এবং সেখানটায় যদি ভাই এনি চান্স এনসিপি ওই আওয়ামী ঘরানার যারা পলিটিশিয়ান এনসিপির ভেতরে আছে তাদের যদি সামনে রেখে ওই মারামারি কাটাকাটি রাজনীতির মধ্যে বিএনপির সাথে জড়ায়, তাহলে তো এনসিপি টিকবে না, এবং জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সাধারণ মানুষেরও কিছু টিকবে না। তখন কি হবে? এনসিপি রাজনৈতিক ধারণাটা এটার জন্য আলাদা হবে যে এনসিপি, আপনি যে কথাটা বললেন যে বিভিন্ন জায়গায় বিএনপি, জামাত, আওয়ামী লীগকে শেল্টার দিছে, এনসিপিও শেল্টার দিছে, এইটাই তো কোশ্চেন। এনসিপির কি ওই স্ট্রাকচার আছে যে শেল্টার দিব? এটা পাওয়ারটা কিভাবে ফাংশন করে? 5 থেকে 8 তারিখের মধ্যে মধ্যে সচিবালয়ের অনেক সচিব চেঞ্জ হয়ে গেছে, তখন তো সরকারই ছিল না। এটা কিভাবে ফাংশন করছে? কারণ বিএনপি ঘরানার সচিব আছে। আপনার জিনিসটা বুঝতে হবে এস্টাবলিশমেন্টটা কিভাবে ফাংশন করে। জামাত ঘরানার সচিব আছে, বা জামাত ঘরানার পাওয়ার যারা হোল্ড করে তার সেই সব স্ট্রাকচারে তার লোক আছে, কারণ তার পলিটিক্যাল পার্টির অনেক দিন ধারণা। এনসিপি তো জাস্ট 36 দিনের একটা ঘটনার মধ্যে থেকে আবির্ভূত হয়েছে।
তার কি ওই প্রফেশনাল ক্লাসটা আছে যে সে পাওয়ারটাকে গ্র্যাব করবে, কন্ট্রোল করবে? না, সব সচিবালয়গুলোতে ছাত্রদের প্রতিনিধি দেওয়া হয়েছে না, প্রিটি মাচ, সচিবালয়ে ছাত্রদের বা টেন্ডার বা থাকলেও এটা তো সত্য, মানে এটা কিভাবে ফাংশন করছে? এটা হয়েছে যে এটা তো একটা আওয়ামী লীগের স্ট্রাকচার আছে, পুরাতন বন্দোবস্তের পরে পুরাতন বন্দোবস্ত ধারণ একটা গ্রুপ চেঞ্জ হয়েছে, আর একটা গ্রুপ আসছে, এইটি তো বাস্তবতা। একদম এখন এই গ্রুপটা কারা? বিএনপির বড় গ্রুপ, বিএনপি জামাত, তারা বড় পলিটিক্যাল পার্টি, তাদের নেক্সাসটা এইভাবে জড়িত। তারা হয়তো কিছু সমন্বয়ক, বড় মুভমেন্ট হওয়ার কারণে এখান থেকে তো একটা ফেস তৈরি হয়েছে, বা তার একটা এম্পাওয়ারমেন্ট হয়েছে, যার কারণে কিছু অসুধ উপায় হয়তো তাদের সাথে যুক্ত হয়েছে। কিন্তু এইটা ইটস নট লাইক যে তারা এনসিপির, কারণ সমন্বয়ের কনসেপ্টটাই এনসিপির না, এটা এনসিপির না, কিন্তু NCP-র আগে তো সমন্বয়ের এটা কনসেপ্টটা বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী। আন্দোলনের। আর এটা একটা মানুষের ম্যাস মোবাইল, যার কারণে এই ধারাটা এখনো নাগরিক পার্টির মধ্যে নাই। মূল ব্যাপারটা হলো ৭১-এর পরে যেটা আমি বিভাজন করছি সেরকম করে তো আসলে সামনে আগানো যাবে না। সো যারা আপনি শুরুতে যেটা বলছিলেন যে সকল আওয়ামী লীগাররা আওয়ামী লীগের পলিটিক্স ফেলে বাংলাদেশের কনস্টিটিউয়েন্ট পিপলের পার্ট হতে চায়, নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন আদর্শ নিয়ে আসতে, তাদের তো অবশ্যই রাইট আছে পলিটিক্স করার, তারা নাগরিকের অধিকার আছে পলিটিক্স করার। খালি আওয়ামী পলিটিক্সটা আমরা করতে পারবো না, যেই কারণে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানিতে দেখছি যে নাজি পলিটিক্স করা যায়নি, সেম জিনিস। তো সেই জায়গাটায় যত তাড়াতাড়ি এই সকল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কর্মীদেরকে অ্যাবজর্ভ করে নেওয়া যায় অন্যান্য পলিটিক্যাল পার্টির মধ্যে, অথবা তারা নিজের একটা কিছু করুক, বরঞ্চ ভালো। তারা রাস্তাঘাটে ডাকাতি করবে না, চিন্তাই করবে না, এটা ভালো। তারা একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে আসুক, এটা নিয়ে কোনো আমাদের আপত্তি নেই। সো যেটা আমরা জনগণ অ্যাসিওরেন্স চাচ্ছি যে যেই কথাটা আসলে আসছে, আমি সোর্সগুলো মেনশন করতে চাই না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে, স্পেশালি বাংলাদেশের ডিপ স্টেটের কিছু ইন্টেলিজেন্স রিপোর্টে আসতেছে যে সামনে এরকম জায়গার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, যেখানে মুখোমুখি শোডাউন হবে এবং লড়াই হবে। সেখানটায় যদি এনসিপিও এই পুরনো বন্দোবস্তের চাপাতি হকিস্টিকের রাজনীতির মধ্যে মানে কোনায় পড়েই হয়তো করলো, শিবির কিন্তু এককালে রক্ষার্থ না, তারা বাধ্য হয়েছিল, মানে অ্যাটলিস্ট বয়ানে আসছে যে তারাও প্রতিহত করার জন্য আসছে, বা হাসিনাও বলে যে আমার বাপ ভাইকে যদি না মারতো অথবা আমার ২১শে অগাস্ট না হতো আমি এরকম হতাম না, এটা মানুষ বলে। আমরা এটা এনসিপির জায়গা থেকে দেখবো না তো, না, যে জুলাইকে রক্ষা করতে গিয়ে আমরা নিজের আবার ফ্যাসিস্ট হয়ে উঠবো না তো। জুলাইকে রক্ষা করতে গিয়ে ফ্যাসিস্ট হবে না, কারণ জুলাইয়ের ফাইটটাই ছিল ফ্যাসিজমের বিরুদ্ধে। এখন এটা কিভাবে আমরা ইনশিওর করব যে এটা যেন না হয়, রুরাল এরিয়াতে বা বিভিন্ন জায়গায় যেন এনসিপি ভার্সেস বিএনপি ভার্সেস জামাত ফাইট যেন না হয়, এটাকে কিভাবে আমরা ইনশিওর করি? এটাকে আমরা ইনশিওর করবো পলিটিক্সের মাধ্যমে। আমি নিউ ধারার পলিটিক্স যদি দেই, জনগণ আমার সাথে মিলতে থাকবে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। সেকেন্ড হচ্ছে আমি যদি রিফর্ম চাইতেছি, কেন আমি রিফর্ম চাইতেছি যাতে এগুলো না ঘটে, ল অ্যান্ড অর্ডার আর আইনের শাসন যদি থাকে, এই জিনিসগুলো অনেক কমে যাবে। কারণ তখন এইসব ব্যাপারগুলো মানে করার কেউ সাহসই পাবে না, কারণ হচ্ছে তখন চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। এনসিপির পলিটিক্সের জন্যই আমরা যে বারবার বলতেছি যে রিফর্ম খুবই গুরুত্বপূর্ণ, এটা তো এনসিপির ফান্ডামেন্টাল ব্যাপার। কারণ বাংলাদেশের রিফর্ম না হইলে এনসিপির প্রত্যেকটা মানুষকে তো মাইরা ফেলবে। এনসিপির কি মাসেল পাওয়ার আছে? এনসিপি কারা করতেছে? এনসিপি একটা নিউ ইমার্জিং পাওয়ার, তাই না? ও পুরাতন ধারার যারা রাজনীতি করছে তাদের মাসেল পাওয়ার আছে, তাদের ডিপ স্টেট আছে, তাদের অস্ত্র আছে, তারা খুনাখুনি করার প্র্যাকটিস আছে। আপনি যদি দেখেন 5 তারিখ থেকে আজকে এতদিন বিএনপির ৭৫ জন মারা গেছে, মিনিমাম রিপোর্টেড। রিপোর্টেড। সব থেকে বড় ভুক্তভোগী দল বাংলাদেশে বিএনপি। একদম লাখে লাখে মানুষ, যত মানুষ গুম খুন আপনি হিসাব করলে মামলা, ইনসেন, মানে বিএনপির এত নির্যাতন। তারপরে ৭৫ মানে এই ঘটনার পরে ৭৫ মানুষ কিভাবে মারা যায়? এটা তো হবে যে আরো মানুষ কিভাবে আমরা ভালো ফেরা বাঁচতে পারি। তার কারণ কি? কারণ হচ্ছে পলিটিক্যাল স্ট্রাকচারটাই এরকমের। কারণ পাওয়ার গ্রাব, আমার টেন্ডার নিতে হবে, আমার চাঁদাবাজি করতে হবে, এই স্ট্রাকচারটা, এইটাকে ডিভাইন করতে পারে শুধুমাত্র রিফর্ম। কারণ কি? রিফর্ম হলে যে জনগোষ্ঠী আসলে বিএনপির যে চাঁদাবাজি বন্ধ হবে ফান্ডামেন্টাল,
সেকেন্ড কোশ্চেন হইতেছে যে জনগোষ্ঠী আসলে চাঁদাবাজি দিয়ে তার লক্ষ্য, তার নিউ পলিটিক্সটা করতে বাধ্য হবে এবং সে নেতা নিউ পলিটিক্সটা কি তখন বিএনপি পলিসির দিকে আগাবে, যে আমি পিপলকে তো সে অ্যাট্রাক্ট করতে চাইবে। সে যখন পলিসি নিয়ে কাজ করবে, সে যখন আদার ইনস্টিটিউশন নিয়ে কাজ করবে, তখনই তার জব সেক্টর থেকে শুরু করে তখন তো তার কর্মী অ্যাকোমোডেট করার ওয়ে বের হবে। তো খুব ভালো বলছেন। মিডার যে কনফারেন্সটা হয়ে গেল মাত্র, সেখানে কিন্তু আমরা দেখেছি বিএনপির তাদের পলিসি নিয়ে আসছে, সো ইটস গুড সাইন। হ্যাঁ, গুড আমরা সাইন। জনগণের দিক থেকে খুবই আশান্বিত। আশা করি আমরা নতুন বন্দোবস্তটা অনলি বন্দোবস্ত করে ফেলতে পারবো। সেটার জন্য এনসিপি থাকুক বিএনপি থাকুক যায় আসে না, যেই করুক নতুন বন্দোবস্তেই পলিটিক্সটা করতে হবে, মাঠটা ঠিক করতে হবে। তারপর মেসি এসে খেলবে নাকি নেইমার এসে খেলবে সেটা তাদের ব্যাপার, ঠিক আছে? রাইট পলিটিক্সটা থাকতে হবে। একদম। সো থ্যাংক ইউ সো মাচ জোহান, আজকে এটুকুই থাকুক এবং আশা করি আমরা নতুন বাংলাদেশটা সুন্দর করে গড়ে উঠতে পারবো। অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগলো এখানে এসে, আশা করি ভালো হবে।